আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ওয়ান শট এমসিইউ ক্লাসে। আজকে আমরা মূলত স্থির তড়িৎ অধ্যায়ের বিগত 4-5 বছরের বোর্ড প্রশ্ন সলভ করব। তো এখানে বোর্ড প্রশ্ন সলভিংয়ের ক্ষেত্রে আমরা টপিক ওয়াইজ কোয়েশ্চেনগুলো সাজানো থাকবে এবং আমরা একটা স্পেসিফিক টপিক থেকে এমসিকিউগুলো সলভ করবো আর কি। একটা স্পেসিফিক টপিক থেকে পরপর ওই রিলেটেড সবগুলো এমসিকিউ একসাথে সলভ করব। ওকে, তো প্রথম আমরা হচ্ছে কুলম্বের সূত্র এবং ক্ষেত্রতত্ত্ব নিয়ে আলোচনা করব এবং এই রিলেটেড প্রশ্নগুলো সলভ করব। তো দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কুলম্বের ধ্রুবক, কুলম্ব ধ্রুবকের একক কোনটি? তো আমরা জানি যে কুলম্বের যে সূত্র, কুলম্বের সূত্র হচ্ছে দুইটা স্থির চার্জের মধ্যকার বল নির্ণয় করে, অর্থাৎ Q1 এবং Q2 দুইটা চার্জ যদি r দূরত্বে থাকে তাহলে এখানে এদের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে 1/4πε0। এই 1/4π হচ্ছে ধ্রুবক ইন্টু Q1 Q2 ডিভাইড বাই r²। এইটুকু হচ্ছে ধ্রুবক। 9-10 এটাকে আমরা কে দিয়ে প্রকাশ করতাম, কুলম্বের ধ্রুবক কে, কিন্তু ইন্টারমিডিয়েটে এটাকে আমরা হচ্ছে 1/4πε0। এখানে ε0 হচ্ছে মাধ্যমের ভেদনযোগ্যতা আর এই পুরাটুকু হচ্ছে কুলম্বের ধ্রুবক। তো এইটার একক চাওয়া হচ্ছে। তাহলে আমরা যদি পরের লাইনে ক্যালকুলেশন করি যে 1/4πε0 ইকুয়াল এই r²কে উপরে পাঠিয়ে দিই fr² ডিভাইড বাই Q1 Q2কে নিচে পাঠিয়ে দিই Q1 Q2। তাহলে দেখো এখানে এফটা হচ্ছে বল, এটা ইউনিট হচ্ছে নিউটন, আর হচ্ছে মিটার স্কোয়ার, r² হচ্ছে দূরত্ব বা দূরত্বের স্কোয়ার মিটার স্কোয়ার, এবং কুলম্ব দুইটা চার্জ তাই কুলম্ব স্কোয়ার নিচে হবে কুলম্ব স্কোয়ার। তাহলে ফাইনালি নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার এটা হবে ইউনিট। তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, এটার অ্যান্সার হবে অপশন গ, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ওকে, নেক্সট প্রশ্ন বলছে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতার একক কোনটি? খেয়াল করো, ভেদনযোগ্যতা বলতে এই যে একটু আগে আমরা যেটা দেখলাম 1/4πε0, এর মধ্যে এই ε0টা হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, আর যদি শুধু এপসাইলন থাকে এটা হচ্ছে যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা। তো এইটার ইউনিট পাচ্ছিলাম আমরা এই যে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তাহলে এই ε0 এটা নিচে আছে, হরের মধ্যে আছে, ভগ্নাংশের হরে আছে, এটা যদি উপরে ওঠে তাহলে এই ইউনিটটা উল্টে যাবে, অর্থাৎ 1/4π তো একটা কনস্ট্যান্ট, এটার কোনো ইউনিট নাই, 1/নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, এটাকে যদি আমরা উপরে তুলি তাহলে নিউটন ইনভার্স 1, মিটার ইনভার্স 2 আর কুলম্ব স্কোয়ার। তাহলে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার ইউনিট হবে, এটার অ্যান্সার হবে অপশন ক, কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। পরের প্রশ্নে যাও, বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের একক কোনটি? আচ্ছা, এখানে দেখো তড়িৎ ফ্লাক্স কী জিনিস। তড়িৎ ফ্লাক্স হচ্ছে যে একটা এককভাবে স্থাপিত তল, এটার ভিতর দিয়ে যতগুলা তড়িৎ বলরেখা গমন করে তাকে বলে তড়িৎ ফ্লাক্স। মনে করো এই দিক থেকে তড়িৎ বলরেখাগুলো গমন করতেছে, এটার সামনে একদম লম্বভাবে একটা তল দাঁড় করানো আছে, এটার ভিতর দিয়ে যতগুলা বলরেখা প্রবেশ করবে এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স এটার ফর্মুলা হচ্ছে ফাই ই ইকুয়াল হচ্ছে ই এ কস থিটা, এবং কজ এখানে 0 ডিগ্রি হয় তাই হচ্ছে ই এ। কজ 0 ডিগ্রি মূলত হয় এভাবে যে এই যে তল, এই তলের যে লম্বের সাথে বলরেখার উৎপন্ন কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাই হচ্ছে কজ 0 ডিগ্রি। তা আমরা শুধু ই এ বলতে পারি, ই এ। এখন দেখো ই হচ্ছে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বলরেখা বলা যায়, এটা হচ্ছে প্রতি একক চার্জে কোনো তড়িৎ ক্ষেত্রে স্থাপিত একক চার্জে যে পরিমাণ বল ক্রিয়াশীল হয় তাকে বলে তড়িৎ প্রাবল্য, এবং ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এখানে দেখো যে আমরা যদি ইউনিট নিয়ে চিন্তা করি, বলের ইউনিট হচ্ছে নিউটন, এটা হচ্ছে কুলম্ব, চার্জের একক হচ্ছে কুলম্ব, আর ক্ষেত্রফল একক কি মিটার স্কোয়ার। তাহলে নিউটন এখানে হবে মিটার স্কোয়ার, ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার, আর কুলম্ব চার্জের একক কুলম্ব, এটাকে যদি উপরে নিই আমরা পার কুলম্ব, তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব, অর্থাৎ 3-এর অ্যান্সার হবে গ, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। ওকে, 4 নম্বর প্রশ্নে যাও। এখানে বলা হচ্ছে শূন্য মাধ্যমে 1 কুলম্ব চার্জ হতে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হবে? ওকে, তো এখানে দেখো তড়িৎ ফ্লাক্স বের করতে হবে,
এবং দেওয়া আছে 1 কুলম্ব চার্জ। তো তড়িৎ ফ্লাক্স এর সাথে চার্জের একটা সম্পর্ক হচ্ছে চার্জ ডিভাইডেড বাই এপসাইলন নট, মাধ্যমের ভেদনযোগ্যতা। যদি শূন্য মাধ্যম থাকে আমরা এপসাইলন নট নিব, অন্য কোনো মাধ্যম থাকলে এপসাইলন নিব, অর্থাৎ ওই মাধ্যমের ভেদনযোগ্যতা দেয়া থাকবে। তো তড়িৎ ফ্লাক্স ফাই ই বা ইলেকট্রিক ফ্লাক্স, এটার সাথে চার্জ এবং মাধ্যমের ভেদনযোগ্যতার সম্পর্ক হচ্ছে ফাই ই ইকুয়াল হচ্ছে কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। এখানে কিউ হচ্ছে চার্জ দেওয়া আছে কত 1 কুলম্ব, অর্থাৎ 1 ডিভাইডেড বাই এপসাইলন নট। এপসাইলন নট আমরা জানি শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতার মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻12। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই রেজাল্ট আসবে ঘ, অর্থাৎ 1.1 ইন্টু 10⁻11। ওকে, পরের প্রশ্ন যাও। এখানে বলা হচ্ছে নিচের কোন চিত্রের তড়িৎ ফ্লাক্স সর্বোচ্চ হয়। একটু আগে আমরা তড়িৎ ফ্লাক্স সম্পর্কে একটু আলোচনা করছিলাম যে একটা একটা লম্বভাবে স্থাপিত তলের ভিতর দিয়ে যতগুলো তড়িৎ ফ্লাক্স গমন করে তাকে কি বলে, যতগুলো তড়িৎ বলরেখা গমন করে তাকে বলে তড়িৎ ফ্লাক্স। এই যে ক্ষেত্রফল, এটার ভিতর দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা গমন করবে তাকে বলে তড়িৎ ফ্লাক্স। তো এই তড়িৎ ফ্লাক্সের ফর্মুলা ছিল ফাই ই সমান ই এ কস থিটা বা ই ডট এ। আমরা জানি এ ডট বি ইকুয়াল হচ্ছে এ বি কস থিটা। তাহলে দেখো ই ডট এ ইকুয়াল ই এ কস থিটা। এখানে থিটা হচ্ছে এই তলের অভিলম্বের সাথে এটার যে গমনকারী রেখা এর উৎপন্ন কোণ, এই তলটা এটার অভিলম্বের সাথে এটার উৎপন্ন কোণ। তাহলে দেখো আমরা এখানে যদি তলের অভিলম্বের সাথে উৎপন্ন কোণ হয় 0 ডিগ্রি, তাহলে থিটার মান 0 ডিগ্রি হলে এখানে উৎপন্ন ফ্লাক্স সবচেয়ে বেশি হয়, কস 0 মান হচ্ছে 1। আর যদি অ্যাঙ্গেল বাড়তে থাকে অর্থাৎ অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে মান হবে 0। তো এখানে তাকাও যে এই তলটার ক্ষেত্রে এই তলটার সাথে তলের অভিলম্ব হচ্ছে এইদিকে, উৎপন্ন তড়িৎ বলরেখা হচ্ছে এইদিকে, তাহলে উৎপন্ন কোণ কিন্তু 0 ডিগ্রি না, 0 ডিগ্রি চাইতে বেশি। 0 ডিগ্রি চাইতে বেশি হলেই তড়িৎ ফ্লাক্স কমতে থাকবে। এটার ক্ষেত্রে তো একেবারে 90 ডিগ্রি, তলের অভিলম্ব হচ্ছে এটা এবং তড়িৎ বলরেখার দিক হচ্ছে এইদিকে, উৎপন্ন 90 ডিগ্রি। এখানে এক্সাক্ট মান হচ্ছে 0, মানে এটা হচ্ছে সর্বনিম্ন আর এইটা হচ্ছে সর্বোচ্চ। কেন? এখানে তড়িৎ যে বলরেখা এটার সাথে তলের অভিলম্বের উৎপন্ন কোণ হচ্ছে 0 ডিগ্রি, দুটো একই ডিরেকশনে আছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে গ। আচ্ছা, এবার 6 নম্বর প্রশ্নে আসো। এখানে বলা হচ্ছে চিত্রের সুষম তড়িৎ ক্ষেত্র ই ইকুয়াল 2i প্লাস 5j প্লাস 6k। এখানে দেখো তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে ভেক্টর রাশি এবং এটা 3 ডাইমেনশনাল ভেক্টর, অর্থাৎ আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এটা সহকারে রিপ্রেজেন্ট করা আছে। এবং বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের জেড এক্স তলে স্থাপিত 40 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট তলে তড়িৎ ফ্লাক্স কত। তাহলে দেখো এখানে তলটা হচ্ছে আমাদের স্পেসিফাই করে দিচ্ছে, এখানে জেড এক্স তল নিতে হবে, ওয়াই তল কিন্তু নেওয়া যাবে না। অর্থাৎ আমাদের যে কোনো একটা তলের সাথে যখন লম্বভাবে স্থাপিত তলের মধ্যে দিয়ে তড়িৎ বলরেখা গমন করে এটাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স, অর্থাৎ এটার সাথে যখন লম্বভাবে যাবে নিশ্চয়ই ওয়াই অক্ষ বরাবর লম্বভাবে যেতে হবে। মানে জেড এক্স তলের ভিতর দিয়ে গমন করতে চাইলে ওয়াই অক্ষ বরাবর আমাদের তড়িৎ বলরেখা নিতে হবে। তাহলে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলরেখা এটা 3 ডাইমেনশনাল ফরম্যাটে, যদিও 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ দেওয়া আছে, আমরা কিন্তু শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর নিব। কেন নিব? কারণ হচ্ছে জেড এক্স তলের সাথে ওয়াই অক্ষটা হচ্ছে লম্ব বরাবর আছে, অর্থাৎ এইটার যখন আমরা মান বের করব তখন আমরা কিন্তু কোনো একটা ভেক্টরের মান বের করার সময় এখানে এটার আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপের সহগের স্কোয়ার করে যোগ করতে হয় এবং রুট করতে হয়। কিন্তু এখানে আমরা 2, 5, 6 না নিয়ে শুধুমাত্র 5 নিব। কেন নিব? কারণ 5টা হচ্ছে ওয়াই অক্ষের দিকে আছে, অর্থাৎ ওয়াই অক্ষের উপাংশ, অর্থাৎ ই এর মান হবে শুধু 5, √5² মানে শুধু 5। এবং তড়িৎ যে ফ্লাক্স ফাই ই ইকুয়াল হচ্ছে ই এ কস থিটা বা শুধু ই এ গুণ করলেই হয়। এখানে ই হচ্ছে 5 এবং এ হচ্ছে কত 40, 5 × 40 রেজাল্ট হবে 200 নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। আচ্ছা, পরের প্রশ্নে যাও। একটি বস্তুর মোট চার্জ হতে পারে নিম্নের কোনটি। আমরা চার্জের কোয়ান্টায়ন একটা থিওরি আছে, যে চার্জের কোয়ান্টায়ন অনুসারে যে কোনো চার্জের মান হবে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক। এই এন হচ্ছে পূর্ণ সংখ্যার গুণিতক, অর্থাৎ ইলেকট্রনের চার্জ জানি আমরা 1.602 × 10⁻⁻⁴
19 ইলেকট্রনের যে চার্জ, এই চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হতে হবে। তাহলে দেখো এখানে 10⁻⁻19, এখানেও আছে 10⁻⁻19, তাহলে 1.602 এটার পূর্ণ সংখ্যা নিশ্চয়ই 3 হবে না, এটার পূর্ণ সংখ্যা নিশ্চয়ই 4ও হবে না, এটার পূর্ণ সংখ্যা 5.76ও হয় না, এটার পূর্ণ সংখ্যা হয় 6.4, অর্থাৎ 1.602 × 10⁻⁻19 এর সাথে 4 গুণ করলেই 6.4 এবং সামথিং আসে আর কি। তো 7-এর রেজাল্ট হবে ঘ। 8 নম্বরে 1 কুলম্ব ধনাত্মক আধান হতে নির্গত বলরেখার সংখ্যা কত? আচ্ছা, আমরা জানি তড়িৎ ফ্লাক্স হচ্ছে কোনো একটা লম্বভাবে স্থাপিত যে ক্ষেত্রফল, এটার ভিতর দিয়ে নির্গত বলরেখা, এটাকে বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। এটাকে প্রকাশ করা হয় ফাই ই দিয়ে। তো তড়িৎ ফ্লাক্স ফাই ই, এটার সাথে চার্জ এবং মাধ্যমের ভেদনযোগ্যতার সম্পর্ক হচ্ছে Q/ε0। তড়িৎ ফ্লাক্স ফাই ই ইকুয়াল হবে চার্জ Q/ε0। তো এখানে দেখো বলা হচ্ছে 1 কুলম্ব চার্জ, তাহলে চার্জের মান হবে 1, এবং যেহেতু শূন্য মাধ্যম ε0, এটার মান জানি আমরা 8.854 10⁻⁻12, তাহলে এটা রেজাল্ট হবে 1/8.854 10⁻⁻12, অর্থাৎ রেজাল্ট হচ্ছে গ। এটার অ্যান্সার হবে গ। আচ্ছা, 9 নম্বরে বলা হচ্ছে যে স্থির তড়িতে কুলম্বের সূত্রের ধ্রুবকের মান কত? স্থির তড়িতে কুলম্বের সূত্রের ধ্রুবক হচ্ছে 1/4πε0। এখানে 1/4πε0 এর মান 8.854 10⁻⁻12। এটা মান যদি বসানো হয় তাহলে রেজাল্ট হয় 9 × 10⁹। এখানে দেখো 9 × 10⁹ দুইবার আছে, এটার ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার হচ্ছে ঘ। 9-এর অ্যান্সার হবে ঘ। ওকে, 10 নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিচের কোনটি চার্জ প্রবাহের হারের একক? চার্জ প্রবাহের হার বলতে তড়িৎ প্রবাহকে বোঝায়। আমরা জানি যে একক সময়ে যে পরিমাণ চার্জ গতিশীল হয় তাকে বলে তড়িৎ প্রবাহ। অর্থাৎ চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব এবং সময়ের ইউনিট হচ্ছে সেকেন্ড। তড়িৎ প্রবাহের একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড, বা এটাকে এম্পিয়ার বলে, এম্পিয়ার। তো 10-এর অ্যান্সার হচ্ছে গ। 11-তে আসো, তড়িৎ ফ্লাক্সের একক নিচের কোনটি? তড়িৎ ফ্লাক্সের একক হচ্ছে ভোল্ট মিটার। 12 নম্বরে বলা হচ্ছে যে সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর কোথায়? আহিত বস্তুর উত্তল তলে থাকে। আসলে মনে করো এটা হচ্ছে একটা আহিত বস্তু, তো এটার ভিতরে যদি আমরা চার্জ দিই, ধরো নেগেটিভ চার্জ দেওয়া হচ্ছে, ইলেকট্রন দেওয়া আছে, মুক্ত ইলেকট্রন। নেগেটিভ চার্জ মানে মুক্ত ইলেকট্রন আছে, তাহলে মুক্ত ইলেকট্রনগুলো সবাইকে বিকর্ষণ করে কই চলে যাবে? দূরে সরে যাবে, তাই না? সবাইকে বিকর্ষণ করে কই যাবে? দূরে। অর্থাৎ এই যে উত্তল তল, এইখানে পাওয়া যাবে। এটা কিন্তু অবতল তল, কেন্দ্র বা সমতলে পাওয়া যায় না। উত্তল তলে সবচেয়ে বেশি চার্জ পাওয়া যায়। আচ্ছা, 13 নম্বর প্রশ্নে আসো, তড়িৎ ফ্লাক্সের একক কোনটি? তড়িৎ ফ্লাক্সের একক একটু আগে আমরা জানলাম ভোল্ট মিটার। তড়িৎ ফ্লাক্সের আরও একটা একক হচ্ছে নিউটন পার কুলম্ব মিটার স্কোয়ার। ওই যে আমরা তড়িৎ ফ্লাক্স ফাই ই সমান পড়ি ই হচ্ছে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বলরেখা বলা যায়, এটার ইউনিট হচ্ছে নিউটন পার কুলম্ব, এবং ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাই নিউটন পার কুলম্ব মিটার স্কোয়ার, এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের একক। 14 নম্বর, একটি চার্জিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে বস্তুটিতে আধান কি হবে? বস্তুটির আধান হবে আসলে 0, কারণ চার্জিত বস্তুর মধ্যে যে চার্জ থাকে, মুক্ত চার্জ, তো পৃথিবীর সাথে কানেক্ট করলে, মনে করো এটা পৃথিবী হচ্ছে চার্জের সাগর। তুমি একটা কলমকে যদি চার্জিত করো, তো যখন পৃথিবীর সাথে এটাকে কানেক্ট করবা, তো এই কলম থেকে মুক্ত চার্জগুলা বেয়ে পৃথিবীতে চলে যাবে। পৃথিবীতে যদি চলে যায় তাহলে কি পৃথিবীর চার্জ বাড়বে? না, পৃথিবীর চার্জের কোনো পরিবর্তন হবে না। কিন্তু কারণ পৃথিবী হচ্ছে সাগর, এক সাগর পানির মধ্যে 1 ফোঁটা পানি যুক্ত করলে যেমন সাগর পানি বাড়ে না, পৃথিবী হচ্ছে চার্জের সাগর, এটার মধ্যে অল্প একটু চার্জ দেওয়া হলে এটার চার্জের পরিবর্তন হয় না। তবে যে বস্তুটার সাথে আমরা কানেক্ট করবো ওই বস্তুটার কিন্তু চার্জ কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। পরের প্রশ্ন আসো, এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের সমানুপাতিক ধ্রুবকের মান কত? আমরা জানি
যে দুইটা চার্জ এদের মধ্যে যে ক্রিয়াশীল বল এটা বের করা হয় কুলম্বের সূত্রের সাহায্যে। দুইটা চার্জ যদি Q1 Q2 হয়, মধ্যবর্তী দূরত্ব যদি R হয়, তাহলে আমরা এটুকু জানি যে F সমানুপাতিক Q1 Q2, আবার F সমানুপাতিক 1/r², অর্থাৎ চার্জের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। একসাথে লিখলে এরকম লেখা যায় F সমানুপাতিক Q1 Q2/r²। এই যে এখানে যে ধ্রুবক এটাকে কে দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, 19-এ তোমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করে থাকবা। তো এখানে কেটা হচ্ছে কুলম্বের ধ্রুবক। এই কুলম্বের ধ্রুবককে আমরা ইন্টারমিডিয়েটে আবার 1/4πε0 দিয়ে রিপ্রেজেন্ট করি শূন্য মাধ্যমের ক্ষেত্রে। তো এইটুকুর মান হচ্ছে 9 × 10⁹। এর আগে আমরা একটা এমসিকিউ অলরেডি দেখছি, 9 × 10⁹ দুইবার আসছে। এটা ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, অর্থাৎ 15 অ্যান্সার হবে ক। 15 নম্বর অ্যান্সার হচ্ছে ক। ওকে, 16 নম্বর 16 নম্বর বলছে 1 কুলম্ব চার্জ কতটি ইলেকট্রনের চার্জের সমান। আমরা চার্জের কোয়ান্টাম থেকে জানি যে কোনো চার্জের মান হচ্ছে ইলেকট্রনের চার্জের n গুণ। n হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? n হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা। তাহলে n = হবে Q/E। এখানে Q হচ্ছে 1 কুলম্ব চার্জ আর E হচ্ছে ইলেকট্রনের চার্জ 1.602 × 10⁻19। তাহলে দেখো এটা হবে 16 নাম্বার 1/1.602 × 10⁻19 করলে যেটা হয় আর কি। তো এটা রেজাল্ট হবে 6.25 × 10⁻18। 17 নম্বরে আসা বলা হচ্ছে আধান ঘনত্বের একক কি। আধান ঘনত্ব কী জিনিস? আধান ঘনত্বটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। একক ক্ষেত্রফলে কোনো চার্জিত বস্তুর তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে তাকে কি বলে? আধান ঘনত্ব বা চার্জ ঘনত্ব বা চার্জের তলমাত্রিক ঘনত্ব বলে। এটাকে বিভিন্ন নামে ডাকা হয়। মনে করো ঘনত্ব কাকে বলে? যে একক আয়তনে যে পরিমাণ ভর থাকে তাকে ঘনত্ব বলে। তাহলে চার্জ ঘনত্ব কী হওয়া উচিত? একক আয়তনে যে পরিমাণ চার্জ থাকবে তাকে চার্জ ঘনত্ব এটা হওয়া উচিত। কিন্তু আমরা জানি যে কোনো একটা বস্তুতে যদি মুক্ত চার্জ দেওয়া হয়, মনে করো পজিটিভ চার্জ দিই, তাহলে চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরে যায়, অর্থাৎ পরিধিতে চলে যায়, ক্ষেত্রফলের কাছাকাছি চলে যায়। তো তখন আমাদের আয়তন নিয়ে আসলে লাভ নেই, নিতে হবে ক্ষেত্রফল। তলের যে ক্ষেত্রফল এটা নিতে হবে। তাই চার্জ ঘনত্বের ফর্মুলা হচ্ছে একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে। ওকে, তাহলে চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব আর ক্ষেত্রফল ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। উপরে নিলে কুলম্ব পার মিটার স্কোয়ার। এটা কিন্তু অনেক সময় সেন্টিমিটার পার ইনভার্স টু এরকম দেখা যায়, কিন্তু না, এটার অ্যান্সার হবে কুলম্ব মিটার স্কোয়ার, অর্থাৎ খ, কুলম্ব পার মিটার স্কোয়ার আর কি। অ্যান্সার হবে খ। 18 নম্বরে আসে কুলম্বের সূত্র। 18 নম্বরে বলা হচ্ছে কুলম্বের সূত্র। এটার ক্ষেত্রে কোন লাইনগুলো প্রযোজ্য আমরা দেখি যে কেবল বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ ঠিক আছে, বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য নয়। হ্যাঁ, কুলম্বের সূত্র কিন্তু গতিশীল চার্জের বেলায় প্রযোজ্য নয়, এটাও ঠিক আছে। কারণ গতিশীল চার্জ মানে কি? কারেন্ট। কোনো একটা চার্জ গতিশীল হলে তাকে কি বলে? কারেন্ট বলে। তারপর হচ্ছে 3 নাম্বার মাধ্যমের উপর নির্ভর করে। হ্যাঁ, ওই যে আমরা যে এপসাইলন নিয়ে কথা বলি, এপসাইলনটা হচ্ছে মাধ্যমের ভেদনযোগ্যতা। শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন নট, অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমরা এপসাইলন দিয়ে রিপ্রেজেন্ট করি। অর্থাৎ 3টাই অ্যাপ্লিকেবল। ঘ হবে অ্যান্সার। 19 নাম্বার বলরেখার ধর্ম কি। দেখো, তড়িৎ বলরেখা কি এটা নিয়ে একটু আলোচনা করি। যে কোনো একটা পজিটিভ চার্জ, এখান থেকে এক ধরনের বলরেখা বের হয়, এটা কল্পনা করা হয়। খোলা মুক্ত বক্ররেখা এগুলো যে সরল রেখা হবে এরকম না। এই বলরেখাগুলো অলওয়েজ পজিটিভ থেকে বের হয় এবং একটা নেগেটিভ চার্জের বেলায় এটা প্রবেশ করে, এবং কোনো এক জায়গায় যদি বলরেখা বেড়ে যায় আড়াআড়িভাবে 500 চাপ দেয় এটা, তার মানে এটা খোলা বক্ররেখা, ঠিক আছে। এটা ঋণাত্মক থেকে উৎপন্ন হয়ে ধনাত্মকে শেষ হয়, এটা হবে না। এটা আসলে ধনাত্মক থেকে উৎপন্ন হয়ে ঋণাত্মকে শেষ হয় এবং এরা পরস্পরকে 500 চাপ দেয়। তাহলে রেজাল্ট হচ্ছে 1 এবং 3। আচ্ছা, 20 নম্বর প্রশ্নে আসো ইলেকট্রনের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য। ইলেকট্রন ঋণাত্মক চার্জ, ওকে। ধনাত্মক চার্জ না। ইলেকট্রনের ভর আছে, হ্যাঁ ইলেকট্রনের ভর আছে। আমরা জানি ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻31 কেজি। এটা হচ্ছে ইলেকট্রন ভর। তাহলে রেজাল্ট হচ্ছে 1 এবং 3। আচ্ছা, 21 নম্বর প্রশ্নে আসো। এখানে উপরে একটা উদ্দীপক দেওয়া আছে যে বলা হচ্ছে +1 কুলম্ব চার্জ বিশিষ্ট 10 সেন্টিমিটার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব ফাঁপা গোলক বিকে আকর্ষণ করছে। একটা গোলক বিকে আকর্ষণ করছে। আচ্ছা, প্রদত্ত তথ্যের আলোকে 21 ও 22 নম্বর প্রশ্নের উত্তর দাও। 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এক গোলকের
তলমাত্রিক ঘনত্ব কত? আমরা জানি চার্জের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল কিউ বাই এ। এখানে চার্জের মান দেওয়া আছে +1 কুলম্ব এবং একটা গোলকের যে ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে শুধু πr² এবং গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে এখানে 4πr² বসাবো আমরা, অর্থাৎ আর এর মান বসাবো 10। এটা ক্যালকুলেশন করলে 1/4π × 10²। এখানে ইউনিট হবে কুলম্ব, হচ্ছে চার্জের একক কুলম্ব, এবং ব্যাসার্ধ যেহেতু সেন্টিমিটার তাই হবে কুলম্ব পার সেন্টিমিটার স্কোয়ার। আর হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার করলে সেন্টিমিটার স্কোয়ার হবে। এটার রেজাল্ট হচ্ছে ক নাম্বার। ক্যালকুলেশন করলে রেজাল্ট দেওয়া আছে ক নাম্বার। 22 নম্বর প্রশ্নে আসো। বি গোলকটিকে, এখানে দেখো আমাদের যে ফাঁপা গোলক ছিল এটা বিকে আকর্ষণ করতেছিল। এবার 22 নম্বর প্রশ্নে আসো। বলা হচ্ছে যে বি গোলকটিকে চার্জহীন হতে হবে। যদি অন্য একটা গোলককে আকর্ষণ করতে হয় তাহলে সমধর্মী চার্জে চার্জিত হওয়া যাবে না। অর্থাৎ আমাদের এই গোলকটা ছিল ধনাত্মক চার্জ, খেয়াল করো, আমাদের গোলকটা ছিল ধনাত্মক চার্জ, আর এখানে এই গোলকটা ছিল ধনাত্মক চার্জ। তাহলে এটাকেও ধনাত্মক চার্জে চার্জিত হওয়া যাবে না। ধনাত্মক চার্জে চার্জিত করলে এটা বিকর্ষণ হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে রেজাল্ট হবে 1 এবং 3, অর্থাৎ ক নাম্বার। পরের প্রশ্নে আসো। পরের টপিকে আমরা মূলত বিভব, চার্জের তড়িৎ বল নিয়ে আলোচনা করব। চার্জের তড়িৎ বল এই সংক্রান্ত টপিক আর কি। তো আমরা অলরেডি বলের ফর্মুলা জানি, F = 1/4πε0 Q1 Q2/r², মানে কুলম্বের সূত্র যেটা, এটা দিয়ে মূলত আমরা সলভ করব। এখানে প্রশ্নে বলা হচ্ছে যে পরস্পর 3 মিটার দূরত্বে, এটা আর এর মান, বায়ুমাধ্যম মানে কি ε0, এবং +2 কুলম্ব চার্জের দূরে চার্জ স্থাপন করলে মধ্যকার বল কত? তাহলে F = এই যে 1/4πε0 Q1 Q2/r²। এই যে এখানে আর এর মান দেওয়া আছে 3 মিটার, দুইটা চার্জ প্রত্যেকটাই হচ্ছে Q1, প্রত্যেকটা হচ্ছে Q2, দুইটা একই চার্জ। এবং যেহেতু বায়ুমাধ্যম তার মানে এইটুকুর মান হবে 9 × 10⁹ ইন্টু 2 × 2 / r², মানে 3²। এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 23 খ নাম্বার। আচ্ছা, পরের প্রশ্নে আসো। নিচের কোন সমীকরণটি ভুল? দেখো নিচের কোন সমীকরণটি ভুল। এখানে এই F = 1/4πε0 Q1 Q2/d² হওয়া উচিত ছিল। ডি দ্বারা যদি দূরত্ব বোঝায় d² হবে, কিন্তু এটা নাই, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। এটাই আসলে ভুল। পরের প্রশ্নে আসো। 25 নাম্বার। বলা হচ্ছে বায়ুতে -4 কুলম্ব এবং +5 কুলম্ব মানের দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে অসীম। তাহলে এদের ক্রিয়াশীল বল কত? তাহলে F = 1/4πε0 Q1 Q2/r²। এই আরটা যদি অসীম হয়, আমরা জানি কোনো সংখ্যাকে অসীম দ্বারা ভাগ করলে ভাগফল হয় 0, তাহলে রেজাল্ট হবে ঘ। তারপর হচ্ছে দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব 1/3 গুণ করলে মধ্যকার বলের পরিবর্তন কত হবে? তাহলে দেখো তো, F সমানুপাতিক আমরা জানি 1/r²। যদি এর ডিস্টেন্স 1/3 করা হয় তাহলে 1/3², তাহলে কত হবে বলো তো? তাহলে এই 3টা স্কোয়ার করলে হবে 9 এবং এটা উপরে উঠে যাবে, অর্থাৎ হবে 9 গুণ। অ্যান্সার হচ্ছে ক। 27 নম্বরে আসো। এখানে এত ভোল্ট পার মিটার সুষম ক্ষেত্র প্রাবল্য বিশিষ্ট, এটা তড়িৎ প্রাবল্য ই দেয়া আছে। বিদ্যুৎ ক্ষেত্রে প্রোটনের চার্জ আমরা মুখস্থ জানি। এর উপর ক্রিয়াশীল বল কত? আমরা জানি তড়িৎ প্রাবল্য E = F/Q, অর্থাৎ একক চার্জের উপর ক্রিয়াশীল বলকে বলে তড়িৎ প্রাবল্য। তাহলে F = নিশ্চয়ই হবে QE। এখানে Q এর মান হচ্ছে প্রোটনের চার্জ। আমরা জানি প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের সমান। 1.602 × 10⁻19 ইন্টু তড়িৎ প্রাবল্য দেওয়া আছে, প্রাবল্য হচ্ছে 4 × 10⁴ ভোল্ট পার মিটার।
এই দুইটা ক্যালকুলেশন করলে রেজাল্ট হবে খ। 28 নম্বরে আসো। 28 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল অন্য কোনো চার্জের উপর নির্ভর করে না। অন্য কোনো চার্জের উপর নির্ভর করে না, হ্যাঁ ঠিক আছে, শুধুমাত্র এই দুটার উপরে নির্ভর করে। এটা হচ্ছে অসংরক্ষণশীল না। চার্জের মধ্যে ক্রিয়াশীল বল এটা অলওয়েজ সংরক্ষণশীল বল, এটা হবে না। এদের সীমা অসীম, হ্যাঁ থিওরিটিক্যালি দুইটা চার্জ অসীম দূরত্ব পর্যন্ত ক্রিয়াশীল, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে অসীম পর্যন্ত হয় না, কিছু দূর পরেই শেষ হয়ে যায়। অর্থাৎ উত্তর হচ্ছে ক এবং 1 এবং 3। পরের প্রশ্নে আসো। 29 নম্বরে বলা হচ্ছে দুটি চার্জের মধ্যকার বলের মান নির্ভর করে। দুইটা চার্জের মধ্যকার বলের মান নির্ভর করে চার্জের পরিমাণের উপর, হ্যাঁ ঠিক আছে, মধ্যবর্তী দূরত্বের উপর, ঠিক আছে, ডাইইলেকট্রিক ধ্রুবকের উপর, এটা ঠিক আছে, হ্যাঁ 3টে হবে অ্যান্সার। পরের প্রশ্নে আসো। 30 নম্বর, এটা আসলে তড়িৎ প্রাবল্য রিলেটেড। তড়িৎ প্রাবল্য নিয়ে একটু কথা বলে নেই যে তড়িৎ প্রাবল্য হচ্ছে একক চার্জের উপর ক্রিয়াশীল বল। এটা আরেকটা ফর্মুলা আছে 1/4πε0 Q/r²। খেয়াল করো, আমরা হচ্ছে তড়িৎ বলের বেলায় এখানে লিখি Q1 Q2/r², আর তড়িৎ প্রাবল্যের বেলায় শুধু Q/r²। আচ্ছা, এখানে 30 নম্বর প্রশ্নে চাওয়া হচ্ছে যে একটি চার্জিত সমতল পরিবাহীর সন্নিকটে তড়িৎ প্রাবল্যের মান কোনটি? খেয়াল করো, আমরা যদি তড়িৎ প্রাবল্যের ফর্মুলা লিখি, তড়িৎ প্রাবল্যের ফর্মুলা হচ্ছে 1/4πε0 Q/r²। তাহলে এখানে Q/4πr² এটুকুকে আমরা আলাদা করে লিখলাম, Q/4πr² আলাদা, এবং এপসাইলন নটটাকে আলাদা করে লিখলাম। এই যে আমাদের এপসাইলন নট যেটা ছিল এটাকে আমরা আলাদা করে লিখলাম। এবার এইটুকুর দিকে তাকাও, এখানে কিউ ডিভাইডেড বাই একটা গোলকের জন্য যে ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু 4πr², এই যে এটার মতো। অর্থাৎ এখানে Q/a লেখা যায় ইন্টু এপসাইলন নট। এবং আমরা জানি একক ক্ষেত্রফলে উপস্থিত চার্জকে বলা হয় চার্জ ঘনত্ব। একক ক্ষেত্রফলে যে পরিমাণ চার্জ থাকে তার নাম হচ্ছে চার্জ ঘনত্ব। এটাকে সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ সিগমা ডিভাইড বাই এপসাইলন নট। অর্থাৎ তড়িৎ প্রাবল্য এবং চার্জ ঘনত্বের মধ্যে একটা রিলেশন হচ্ছে যে এইটা। তাহলে E = সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট, অর্থাৎ রেজাল্ট হচ্ছে খ। পরের প্রশ্নে আসো। 31 নম্বর প্রশ্নে বলা হচ্ছে তড়িৎ প্রাবল্যের মান। তড়িৎ প্রাবল্য বনাম দূরত্বের লেখচিত্র কোনটা? তড়িৎ প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্ক কী বলো তো? এখানে ফর্মুলা ছিল 1/4πε0 Q/r², অর্থাৎ তড়িৎ প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, E সমানুপাতিক 1/r²। তাহলে বর্গের ব্যস্তানুপাতিক লেখচিত্র হচ্ছে যে এইটা, গ নাম্বার। পরের প্রশ্নে যাও। তড়িৎ প্রাবল্যের SI একক কোনটা? আমরা প্রাবল্যের সংজ্ঞা থেকে জানি E = F/Q। এখানে F হচ্ছে ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, এবং নিচে হচ্ছে চার্জ, এর ইউনিট হচ্ছে কুলম। তাহলে নিউটন পার কুলম কোনো অপশন নাই। এবং তড়িৎ প্রাবল্যের সাথে বিভবের একটা রিলেশন আছে, V/R, বিভব ডিভাইডেড বাই ডিস্টেন্স। তো বিভবের ইউনিট হচ্ছে ভোল্ট, ডিস্টেন্সের ইউনিট মিটার। তাহলে এটা হবে ভোল্ট পার মিটার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে খ। পরের প্রশ্নে যাও। 33 নাম্বার, এখানে একটা ফিগার দেওয়া আছে। এখানে বলা হচ্ছে AB = BC = AC, 3টা বাহু সমান, অর্থাৎ 3টায় 3 মিটার। এবং সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে? আমরা জানি যে কোনো একটা চার্জের জন্য একটা নির্দিষ্ট বিন্দুতে, অর্থাৎ ধরো সি বিন্দুতে, এখানে তড়িৎ প্রাবল্য বের করার সময় এখানে মনে মনে একটা পজিটিভ চার্জ কল্পনা করতে হয়। তড়িৎ প্রাবল্য কোন দিকে ক্রিয়াশীল হবে এটা বের করার জন্য এখানে একটা পজিটিভ চার্জ কল্পনা করতে হয়। এখন এই চার্জের জন্য পজিটিভ চার্জটা যে দিকে গতিশীল এটাই হচ্ছে তড়িৎ প্রাবল্যের দিক, অর্থাৎ এই +3 কুলম্ব চার্জের জন্য তড়িৎ প্রাবল্য এই দিকে গতিশীল হবে। তাই তড়িৎ প্রাবল্যের দিক এই দিকে, এখানে ওনারা E2 লিখে রাখছে।
আমাদের সুবিধার্থে দিয়ে রাখছে। আবার এই চার্জের জন্য নিশ্চয়ই এই পজিটিভ চার্জটা এই দিকে ক্রিয়াশীল হবে, যেহেতু দুইটাই পজিটিভ চার্জ বিকর্ষণ করবে, তাহলে এটা এই দিকে ক্রিয়াশীল হবে, অর্থাৎ E1 এই দিকে হবে, দুইটা দিয়ে রাখছে। একটা সমবাহু ত্রিভুজের আমরা জানি প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এই কোণটা কত হবে 60 ডিগ্রি। এখন দেখো আমাদের বের করতে হবে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত। তাহলে তড়িৎ প্রাবল্যের যে মান E1 আর E2 দুইটা সেমই হবে, দুইটা যেহেতু চার্জ একই ডিস্টেন্স একই, তাহলে ফর্মুলা আছে 1/4πε0 Q/r², 1/4πε0 Q/r²। ওকে, এখানে এই যে 1/4πε0 মান হচ্ছে 9 × 10⁹9 ইন্টু চার্জের মান হচ্ছে 3 এবং আরেকটা চার্জের মান হচ্ছে 3² আর 9 চলে যাচ্ছে, তাহলে 3 × 10⁹9 হচ্ছে রেজাল্ট। এবার দেখো আমাদের এখানে কিন্তু প্রাবল্য দুইটা, একটা E1 আর একটা E2, তাহলে টোটাল যে প্রাবল্য অর্থাৎ লব্ধি প্রাবল্য এটা হবে √1 E1² E2² 2E1 E2 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করব আমরা, এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট দাঁড়ায় গ নাম্বার, অর্থাৎ 5.2 × 10⁹9। আচ্ছা 34-এ আসো, 34 নম্বর প্রশ্নে আসো। এখানে বলা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে প্রোটনের উপর প্রযুক্ত বলের মান দেয়া আছে, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য কত। তাহলে ই কল আমরা জানি F/Q, এখানে বল দেয়া আছে, বলকে আমরা প্রোটনের চার্জ আমরা জানি ইলেকট্রনের সমান, এটা দিয়ে ভাগ করব, রেজাল্ট হবে ঘ। 35 নম্বরে আসো, বলা হচ্ছে তড়িৎ প্রাবল্য ও দূরত্বের মধ্যকার সম্পর্ক সূচক লেখচিত্র কোনটা। ওই যে তড়িৎ প্রাবল্যের সাথে একটু আগে আমরা দেখলাম দূরত্ব হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, তাই ব্যস্তানুপাতিক অর্থাৎ ক নাম্বার হবে 36 নাম্বার। একটি সুষম তড়িৎ ক্ষেত্রের এত ব্যবধানে আর এর মান এটা অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য, এটা হচ্ছে ভি এর মান। তড়িৎ প্রাবল্য কত, তড়িৎ প্রাবল্যের সাথে ভি এর সম্পর্ক হচ্ছে -v/r, অর্থাৎ -200/, এখানে আর হচ্ছে 50 সেন্টিমিটার, মিটার একক হচ্ছে 0.5, এসআই একক হচ্ছে মিটার, তাই মিটারে নিতে হবে 0.5, তাহলে ভাগ করলে 400, এখানে 400 নেগেটিভটাকে আমরা মডুলাস অর্থাৎ মান নিচ্ছি আর কি, পজিটিভ শুধু মানটুকু নিচ্ছি, তাহলে রেজাল্ট হবে 400। 36-এর হবে গ। 37-এ যাও, 37 আমরা তড়িৎ বিভব নিয়ে ডিসকাস করব, তড়িৎ বিভব। তো তড়িৎ বিভবের ফর্মুলা নিশ্চয়ই আমাদের জানা আছে যে ভি ইকুয়াল 1/4πε0 Q/r। বিভব একটা স্কেলার রাশি, এর কোনো ডিরেকশন নাই, এবং এটার যে টোটাল রেজাল্ট বের করার সময় ডিরেক্ট যোগ বিয়োগ হবে, যেহেতু এটা ভেক্টর রাশি না, তাই এটার ক্ষেত্রে লব্ধির সূত্র অ্যাপ্লাই হবে না, ডিরেক্ট যোগ বিয়োগ করতে হবে। ওকে, তো 37 নম্বর প্রশ্নে বলা হচ্ছে চার্জিত গোলকের দূরত্ব বনাম বিভবের লেখচিত্র কোনটা। এখানে দেখো একটা চার্জিত গোলক, এই গোলকের মধ্যে যদি চার্জ দেওয়া হয়, ধরলাম এখানে আমি কিছু পজিটিভ চার্জ, এই গোলকের মধ্যে আমরা কিছু পজিটিভ চার্জ, এই গোলকটার মধ্যে কিছু পজিটিভ চার্জ দেওয়া হয়, তাহলে সবাইকে বিকর্ষণ করে দূরে দূরে সরে যাবে, অর্থাৎ পরিধিতে সরে যাবে। প্রত্যেকটা চার্জ সবাইকে বিকর্ষণ করে একদম পরিধির মধ্যে চলে যাবে। তাহলে গোলকের অভ্যন্তরের যে কোনো বিন্দুর বিভব, গোলকের ভিতরের যে কোনো বিন্দুর বিভব পরিধির বিভবের সমান, অর্থাৎ গোলকের বিভবে পুরোটাই থাকে সমবিভব। এখন আমরা বিভবের ফর্মুলা থেকে জানি 1/4πε0 Q/r, অর্থাৎ বিভব হচ্ছে ডিস্টেন্সের ব্যস্তানুপাতিক। এখন ব্যস্তানুপাতিক থাকলেও এটা একদম কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিভব কিন্তু সেম, এরপরে আসলে এই রিলেশনটা মেনটেন করে, ব্যস্তানুপাতিক রিলেশনটা এরপরে মেনটেন করে। তাহলে এইদিকে ডিস্টেন্স আর এদিকে যদি বিভব নেই, তাহলে একদম সেন্টারে ধরলাম বিভব এইটুকু, আরেকটু সামনে আগেলেও বিভব এইটুকু, আরেকটু সামনে আগেলেও বিভব এইটুকু। কেন? কারণ গোলকের অভ্যন্তরে বিভব সমান। একদম এই পর্যন্ত ধরলাম গোলকের ব্যাসার্ধ, এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধের পয়েন্ট, ব্যাসার্ধ মানেই এরপরে পরিধি পাওয়া যাবে। তাহলে এরপরে গোলকের বিভব কিন্তু আস্তে আস্তে যত দূরে যাব আমরা, এরপরে আসলে কমতে থাকবে, অর্থাৎ রেজাল্ট হবে ক নাম্বার।
মানে আমি বোঝাতে চাচ্ছি গোলকের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিভব সেম, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিভব সেম। এই পরিধি থাকে হচ্ছে ব্যাসার্ধ পরিমাণ দূরে, ব্যাসার্ধের পরে ডিস্টেন্স যদি আরও বাড়ানো হয় তো এটার কি বিভব কমতে থাকবে। আচ্ছা, 38 নাম্বার, তড়িৎ বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট কি? একটু আগে আমরা যেটা লিখলাম যে তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল মাইনাস ভি বাই আর, এটা আসলে ডিভি বাই ডিআর। এখানে মাইনাস ডিডিআর অফ ভি, এটাকে ডিফারেন্সিয়াল উইথ রেসপেক্ট টু আর, অর্থাৎ আর এর সাপেক্ষে অন্তরীকরণ বা গ্রেডিয়েন্টও বলে। এখানে যেহেতু নেগেটিভ আছে তাই এটা হচ্ছে ঋণাত্মক গ্রেডিয়েন্ট। এটাকে বলে তড়িৎ প্রাবল্য। গ 39 আসো, তড়িৎ বিভব ও চার্জের গুণফলের একক কি? বিভবের সংজ্ঞা থেকে আমরা জানি যে অসীম দূর থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে বিভব বলে। তাহলে যদি আমরা আর গণন করি ডাব্লিউ ইকুয়াল ভি কিউ, অর্থাৎ বিভবের ইউনিট এবং চার্জের ইউনিট গুণ করলে আসলে কাজের ইউনিট পাওয়া যাবে, অর্থাৎ জুল পাওয়া যাবে। 40 যাও, তোর চার্জিত গোলকের কেন্দ্র থেকে দূরত্ব বৃদ্ধির সাথে প্রাবল্যের পরিবর্তনের ক্ষেত্রে নিম্নের কোন লেখচিত্রটি প্রযোজ্য? আমরা একটু আগে এরকম একটা লেখচিত্র সলভ করছি বিভবের ক্ষেত্রে। আমরা বিভবের পড়েছিলাম যে বিভবের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব সমান, তাই লেখচিত্র ছিল যে এরকম। কিন্তু প্রাবল্যের বেলায় সম্পর্ক হচ্ছে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার, অর্থাৎ ই সমানুপাতিক 1/r²। তা এইটার বেলায় শুধু ব্যস্তানুপাতিক না, এটার বেলায় বর্গের ব্যস্তানুপাতিক। কিন্তু তড়িৎ প্রাবল্যের বেলায় অভ্যন্তরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য থাকে না, অভ্যন্তরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য থাকে না। কেন থাকে না? কারণ একটা গোলক, এটার মধ্যে যখন চার্জ দেওয়া হয়, চার্জিত গোলক, এর চার্জগুলো অবস্থান করে একদম পরিধিতে। চার্জ যখন পরিধিতে অবস্থান করে তো আমরা জানি পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখা বাইরের দিকে বের হয়ে যায়। তড়িৎ বলরেখা যেহেতু বাইরের দিকে বের হয়ে যায় তাই এর ভিতরে কোনো তড়িৎ ফ্লাক্স থাকে না। যেহেতু এর ভিতরে তড়িৎ ফ্লাক্স থাকে না তাই তড়িৎ প্রাবল্যও থাকে না। তাহলে এটার একদম কেন্দ্রেতে তড়িৎ প্রাবল্য হচ্ছে শূন্য, কেন্দ্রের মধ্যে তড়িৎ প্রাবল্য শূন্য, আরেকটু আগাও শূন্য, আরেকটু আগাও শূন্য। কিন্তু ব্যাসার্ধ পরিমাণ ডিস্টেন্স ক্রস করলে এরপর হঠাৎ করে তড়িৎ প্রাবল্য পাওয়া যায়। মানে আমি যখন ব্যাসার্ধ পার হয়ে যাব, গোলকের একদম কেন্দ্র থেকে এই পর্যন্ত যাবো, তড়িৎ প্রাবল্য শূন্যই থাকতে থাকবে। কিন্তু যখন আমি ব্যাসার্ধ পরিধি পার হয়ে বাইরে চলে যাব, বাইরের কোনো বিন্দুতে যাব, যে কোনো বিন্দুতে সরে যাব, তখন তড়িৎ প্রাবল্য পাওয়া যাবে। তাহলে এরপরে তড়িৎ প্রাবল্য হঠাৎ করে বেড়ে যাবে এবং আস্তে আস্তে আবার সেই ব্যস্তানুপাতিক সম্পর্ক মেনটেন করবে, অর্থাৎ ই সমানুপাতিক 1/r² যেটা ছিল একটু আগে দেখলাম। অর্থাৎ এখানে আমাদের অপশন হচ্ছে খ, আমাদের এটার অ্যান্সার হবে, এটার অ্যান্সার হচ্ছে অপশন খ। 41 যাও, তড়িৎ প্রাবল্য ও বিভবের মধ্যে সম্পর্ক কোনটা? তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল ভি বাই আর, এখানে মাইনাস লেখা হয়, মাইনাস নেগলেক্টও করা যায়, রেজাল্ট হচ্ছে ভি বাই আর। ক নাম্বার 41 হচ্ছে ক। যদি দুইটা অপশন থাকে যে একটার মধ্যে মাইনাস ভি বাই আর আর একটার মধ্যে শুধু ভি বাই আর, তাহলে কিন্তু রেজাল্ট হবে এইটা। ওকে, 42 নাম্বার, এত ব্যাসার্ধের একটি ফাঁপা গোলককে বায়ুতে স্থাপন করে এত চার্জ দেওয়া হলো। গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে এবং চার্জ দেওয়া আছে, কত চার্জ সেটা দেওয়া আছে। গোলকের কেন্দ্র থেকে এত দূরে বিভব নির্ণয় করো। তো গোলকের ব্যাসার্ধ কিন্তু এখানে 20 সেন্টিমিটার এবং আমাদেরকে বের করতে হবে কেন্দ্র থেকে 18 সেন্টিমিটার দূরে। তাহলে একটু আগে কিন্তু আমরা ডিসকাস করছিলাম যে একটা চার্জিত গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব কি থাকে? সমান থাকে। মাঝখানে যে কোনো বিন্দুর বিভব পরিধির সমান, অর্থাৎ আমাকে ব্যাসার্ধ দেওয়া হচ্ছে 20 সেন্টিমিটার, কিন্তু বের করতে হবে 18 সেন্টিমিটার দূরে। তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে আমাদের গোলকের অভ্যন্তরের কোনো বিন্দু, কিন্তু গোলকের অভ্যন্তরের কোনো বিন্দুর বিভব হচ্ছে পরিধির সমান। তাহলে আমরা এখানে ডিস্টেন্স 18 দেওয়া থাকলেও নিব হচ্ছে 20। কেন নিব? ওই যে অভ্যন্তরের কোনো বিন্দুর বিভব পরিধির সমান। যদি ডিস্টেন্স এখানে 18 পরিবর্তে 15 সেন্টিমিটার দেওয়া থাকতো তাহলে আমরা ডিস্টেন্স নিব 20। যদি 10 সেন্টিমিটার দেওয়া থাকতো তাহলে ডিস্টেন্স নিব 20, অর্থাৎ পরিধির সমান। কিন্তু যদি 30 সেন্টিমিটার দেওয়া থাকে তখন কিন্তু ডিস্টেন্স 30 নিতে হবে। ওকে, তাহলে এইটুকুর মান হচ্ছে 9 × 10⁻⁹। চার্জের মান হচ্ছে কত? 2 × 10⁻⁻3, 2 × 10⁻⁻3, সরি -9। এবং ডিস্টেন্স হচ্ছে নেব 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে হচ্ছে 0.2 মিটার, 0.2 মিটার। যাই হোক, ক্যালকুলেশন করলে এটার রেজাল্ট হচ্ছে গ, অর্থাৎ 90 ভোল্ট।
আচ্ছা, 43 নম্বর প্রশ্নে আসো। বলা হচ্ছে ভূসংযুক্ত বস্তুর তড়িৎ বিভব কত? ভূসংযুক্ত বস্তুর তড়িৎ বিভব 0, কারণ একটা বস্তুকে যখন তুমি ভূসংযোগ করবা, অর্থাৎ পৃথিবীর সাথে সংযোগ করবা, পৃথিবীর মধ্যে চার্জ থাকে অসীম, এবং পৃথিবীর যে বিভব হচ্ছে এটা 0, পৃথিবীর বিভব হচ্ছে 0। এখন তুমি বস্তুকে ভূসংযুক্ত করলে, ধরলাম আমার হাতে একটা কলম আছে, কলমটাকে আমি পৃথিবীর সাথে কানেক্ট করে দিলাম, তাহলে এটা পৃথিবীর অংশ হয়ে যাবে, অর্থাৎ ওই বস্তুর বিভব কত হয়ে যাবে? 0। আচ্ছা, 44 নম্বর প্রশ্নে যাও। এখানে বলা হচ্ছে যে 44 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে চিত্রে বর্গক্ষেত্রের ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব 0 হবে? দেখো, বর্গক্ষেত্রের ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে এটা কেন্দ্রে বিভব 0 হবে। ধরলাম এখানে কিউ চার্জ স্থাপন করব, তাহলে কেন্দ্রে বিভব 0, তাহলে কেন্দ্রে টোটাল আসলে বিভব হচ্ছে 0, কিন্তু এখানে 4টা বিভব, এ বি সি এবং ডি বিন্দুর জন্য। এ বিন্দুর বিভব, এটার নাম দিলাম ভি এ, বি বিন্দু হচ্ছে ভি বি, তারপর ভি সি প্লাস ভি ডি, এই 4টার বিভবের যোগফল হবে কেন্দ্রে কত? 0। তো 0, তো এখানে সবার মধ্যেই ফর্মুলা হচ্ছে 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর, মানে কিউ এ ডিভাইডেড বাই আর, কিউ বি ডিভাইডেড বাই আর, এ বিন্দুর চার্জ, বি বিন্দুর চার্জ, সবার চার্জ ডিভাইডেড বাই আর, এবং সবার এখান থেকে দেখো আর এর মান সমান, এখান থেকে আর, এখান থেকে আর, সবগুলো আর হচ্ছে সমান, তাহলে 1/4πε0 এবং আর আমি কমন নিয়ে নিলাম, তাহলে থাকতেছে কিউ এ প্লাস কিউ বি প্লাস কিউ সি প্লাস কিউ ডি ইকুয়াল ধরবো আমরা কত? 0। এটার নাম হচ্ছে কিউ ডি দিলাম আমরা, কারণ এটা যেহেতু আমাদের ডি বিন্দুর চার্জ। তাহলে দেখো, এই পাশে 0 আছে আর এই পাশে 1/4πε0, এটা কেটে দেওয়া যায়, ভাগ করা যায় এটা দিয়ে। তাহলে ফাইনালি এরকম থাকতেছে না যে কিউ এ প্লাস কিউ বি প্লাস কিউ সি প্লাস কিউ ডি ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ ফাইনালি এটা থাকতেছে যে আমাদের 4টা চার্জের যোগফল 0, অর্থাৎ 10 প্লাস 15 প্লাস কিউ ডি, যেটা আমাদের আননোন, এই বিন্দুর চার্জটাকে আমরা কিউ ডি ধরছিলাম কিন্তু, এবং মাইনাস এই বিন্দুর চার্জটা, সি বিন্দুরটা দেখো -12, তাহলে -12 ইকুয়াল 0। তাহলে এখানে 10 আর 15 25 -12, তাহলে থাকতেছে কিউ প্লাস 13 ইকুয়াল 0, অর্থাৎ কিউ ইকুয়াল থাকতেছে -13, অর্থাৎ আমাদের ডি বিন্দুর যে চার্জ এটা কত হবে? -13 কুলম। ওকে, তার মানে তুমি সেন্টারে যদি বিভব বের করতে বলে এত ক্যালকুলেশন না করে ডিরেক্ট 4টা চার্জ যোগ করে দিলেই হয়। যদি সবগুলা পয়েন্ট থেকে ডিস্টেন্স সমান থাকে, অর্থাৎ সেন্টারে থাকে, ওই ক্ষেত্রে আমরা এই কাজ করতে পারবো। 45-এ যাও। দুটি চার্জিত সংযুক্ত বস্তুর মধ্যে চার্জ প্রবাহিত হতে থাকে যতক্ষণ না তাদের মধ্যে সমান হয়। কি সমান হয়? এদের বিভব সমান হয়, কারণ চার্জ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যেতে থাকে। চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, আর সমান হওয়ার পরে এর প্রবাহিত হয় না। পরের প্রশ্নে যাও। একই ব্যাসার্ধের একটি ফাঁপা ও একটি নিরেট গোলক উভয়কে একই চার্জে চার্জিত করলে নিম্নের কোনটি প্রযোজ্য হবে? উভয়ের চার্জ সমান হবে। উভয়ের চার্জ সমান হবে, কারণ চার্জ হচ্ছে এটা নিরেট না ফাঁপা এটার উপর ডিপেন্ড করে না। 47 আসো। উদ্দীপকের বর্গক্ষেত্রের কেন্দ্র ও বিন্দুতে বিভবের মান 0 হতে হলে চতুর্থ কৌণিক বিন্দু ডি বিন্দুতে কত চার্জ স্থাপন করতে হবে? একটু আগে যে প্রশ্ন সলভ করলাম এটার মতো, এটার নাম দিলাম আমরা কিউডি। তাহলে আমরা 4টা ডিরেক্ট যোগ করে দিব, অর্থাৎ 6 প্লাস 14 প্লাস কিউডি -12 ইকুয়াল হচ্ছে 0 ধরতে হবে। তাহলে কিউডি প্লাস, এখানে দেখো চার্জ হচ্ছে 6 আর 14 20, 20 -12 অর্থাৎ 8 প্লাস 8 ইকুয়াল 0। তাহলে ফাইনালি কিউডি ইকুয়াল হবে -8 কুলম। -8 কুলম ক নাম্বার? পরের প্রশ্নে যাও। বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুতে 4টি বিন্দু আধান আছে। এই যে একটা বর্গক্ষেত্র, 4টা শীর্ষবিন্দুতে বিন্দু আধান আছে, এদের মান যথাক্রমে একটা মাইনাস ক্যাপিটাল কিউ, একটা মাইনাস স্মল কিউ,
একটা প্লাস 2Q, আর একটা হচ্ছে 2 ক্যাপিটাল কিউ, একটা ছিল 2 স্মল কিউ আর একটা 2 ক্যাপিটাল কিউ। এই 4টা চার্জ ওনারা দিয়ে রাখছে। বলা হচ্ছে কিউ, ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ এদের মধ্যে নিচের কোন সম্পর্কটির জন্য বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব শূন্য হবে। তো এখানে চলো আমরা অপশন টেস্ট করি আর কি। তো যদি আমাদের কিউ মাইনাস কিউ এর সমান হয় তাহলে কি হয় এটা দেখবো আগে। তাহলে এই কিউটা যদি মাইনাস কিউ এর সমান হয় তাহলে এটা হবে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস কিউ হয়ে যাবে, তাই না? কিউটা হবে মাইনাস কিউ এর সমান, মানে এটার সামনে অলরেডি একটা মাইনাস আছে, তো এটাকে যদি মাইনাস স্মল কিউ ধরা হয় তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এবং এটার মধ্যে আসো, এটাকে যদি মাইনাস কিউ ধরা হয় তাহলে মাইনাস 2Q হয়ে যাবে। তাহলে দুইটা শুধু চেঞ্জ হবে, বাকি দুইটা আগের মতোই থাকবে, এই দুইটা আগের মতোই থাকবে। তাহলে এই চারটা নিয়ে আমাদের কেন্দ্রে বিভব কত হয় এটা আমরা দেখব। আমরা জানি 4 বিন্দুর 4টা চার্জ যদি একেবারে শূন্য হয়, যোগফল যদি শূন্য হয় তাহলে বিভব শূন্য হয়ে যায়। তাহলে এই যে এখানে একটা চার্জ, এটা হচ্ছে প্লাস কিউ, এখানে মাইনাস 2Q, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস 2Q। তাহলে দেখো তো প্লাস প্লাসের একটা, সরি যে এখানে প্লাস 2Q ছিল, তো দেখো এখানে প্লাসের দুইটা এবং প্লাসের একটা, তিনটা প্লাসের এবং এখানে মাইনাসের তিনটা, অর্থাৎ রেজাল্ট হচ্ছে শূন্য। তার মানে আমরা যদি এই যে এইটা বিবেচনা করি তাহলে আমাদের মোট বিভব কিন্তু শূন্য আসে, বর্গক্ষেত্রের কেন্দ্রে মোট বিভব শূন্য আসে। 49 নম্বরে যাও। এখানে বলা হচ্ছে যে চিত্রের এ বি সি ত্রিভুজের এ বি ইকুয়াল এসি, এই যে এ বি ইকুয়াল হচ্ছে এসি। আচ্ছা, তারপর 2BD, এই 2BD ইকুয়াল 2CD ইকুয়াল 2CD, অর্থাৎ বিডি আর সিডি আর কি সমান। এবং কিউ ভি বিন্দুর কিউ হচ্ছে প্লাস 2Q, সি বিন্দুর চার্জ হচ্ছে প্লাস 4Q, এটা ফিগারে দেওয়া আছে। এ ও ডি বিন্দুর বিভব, এ বিন্দুর বিভব দেওয়া আছে VA এবং ডি বিন্দুর বিভব হচ্ছে VD। ওকে, প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি সঠিক। তার মানে আমাদেরকে একবার এ বিন্দুতে মোট বিভব বের করতে হবে, আবার ডি বিন্দুতে মোট বিভব বের করতে হবে। খেয়াল করো, এ বিন্দুতে যদি মোট বিভব বের করি, এই ভি বিন্দুর চার্জের জন্য এটার নাম দেব VD VB, প্লাস সি বিন্দুর চার্জের জন্য এটার নাম দেব VC। এখন এখানে 1/4πε0 Q/R, আবার 1/4πε0 Q/R এটা লিখবো আমরা। যাই হোক, এখানে 1/4πε0 মান 9 × 10⁹ ইন্টু চার্জের মান দেওয়া আছে, কিন্তু ডিস্টেন্সটা কিন্তু এই সম্পূর্ণটুকু। খেয়াল করো, ডিস্টেন্স এইটুকু, এটার বেলায় ডিস্টেন্স এইটুকু, দুইটা চার্জ আছে, ডিস্টেন্স আছে, বেশ আমাদের মোট বিভব হয়ে গেল। কিন্তু আমি যখন আবার ডি বিন্দুতে বিভব বের করব তখন আবারও আগের মতো চার্জ সেম আছে, কিন্তু ডিস্টেন্স আগের চাইতে কম, ডিস্টেন্স হচ্ছে আগের চাইতে কম। ডিস্টেন্স কম থাকলে কিন্তু বিভব বেড়ে যাবে, অর্থাৎ আমাদের ডি বিন্দুর বিভব বেশি থাকবে এবং এ বিন্দুর বিভব কম থাকবে। রেজাল্ট হবে খ। পরের প্রশ্নে যাও। 50 নম্বর, বিভবের মাত্রা কোনটি। বিভবের মাত্রা ভি ইকুয়াল, আমরা পড়ছি W/Q। একক ধনাত্মক চার্জকে অসীম থেকে কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে কি বলে, বিভব বলে। তো এখানে কাজের মাত্রাকে আমরা চার্জের মাত্রা দিয়ে ভাগ করব। আচ্ছা, আমরা জানি কাজ W=Fs আর চার্জ আমাদের জানা আছে তড়িৎ প্রবাহ I=Q/T। একক সময়ে যে পরিমাণ চার্জ গতিশীল হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তাহলে নিশ্চয়ই Q= হবে I×T, I×T। তাহলে বলের মাত্রা হচ্ছে ml, T−2, সরণের মাত্রা হচ্ছে L, আর নিচে IT তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে A এবং সময়ের মাত্রা হচ্ছে টি চলে যাবে, তাহলে ফাইনালি কি টি চলে যাবে না, সরি, এখানে টি এর মাত্রা কিন্তু -2। তাহলে m, তারপর হচ্ছে L², এই যে এখানে একটা L, এখানে একটা L, mL²। টি এখানে +-2 আছে, উপরে উঠলে -3 হয়ে যাবে, mL T−3, আর এ উপরে উঠলে A−1, অর্থাৎ অ্যান্সার হচ্ছে গ।
51 নাম্বার কোশ্চেনে দেখো, এখানে বলা হচ্ছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা ফাঁপা গোলকের পৃষ্ঠে বিভব 10 ভোল্ট হলে কেন্দ্রে বিভব কত? আমরা জানি কোনো একটা গোলকের অভ্যন্তরের যে কোনো বিন্দুর বিভব, মাঝখানের বা গোলকের ভিতরের অভ্যন্তরের যে কোনো বিন্দুর বিভব হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান। যেহেতু পৃষ্ঠের বিভব 10 ভোল্ট, তাহলে অভ্যন্তর বিভব হবে 10 ভোল্ট। অ্যান্সার হচ্ছে ডি। 52তে যাও, বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর বিভব হচ্ছে অসীম দূর থেকে একক ঋণাত্মক চার্জকে আন্তঃকৃত কাজ। এটা হবে না, এটা হচ্ছে ধনাত্মক চার্জ। অসীম দূর থেকে একক ধনাত্মক চার্জকে আন্তঃকৃত কাজ। আচ্ছা, 53 বলছে পাশের চিত্র অনুযায়ী ও বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়ের সমীকরণ কোনটি? এখানে বিভবের সূত্র জানি আমরা 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। তো এটার সাথে মিলে কোনটা? এই দেখো এখানে কিউ এন আছে, মানে এন তম আর কি, এন ইকুয়াল 1 2 3 4 ডিভাইড বাই আর এন। আর বাদ বাকি সব সেম, এখানে সামেশন এন দেয়া আছে। আর এটার বেলায় এটা হবে না, আর স্কোয়ার আছে, যে এখানে আর স্কোয়ার। এটার বেলায় কিউ স্কোয়ার আর স্কোয়ার আছে, হবে না। এটার বেলায় কিউ এন আর এন এস। তাহলে ক এবং গ আসলে একই অপশন, এটা কোনো একটা দিলেই হবে। পরের প্রশ্নে যাও। 54 বলা হচ্ছে যে চিত্র অনুযায়ী 3টি ভিন্ন পথে একক ধনাত্মক চার্জ বা আধান এ থেকে বিতে আনতে যদি W1 W2 তিনটা ভিন্ন ভিন্ন পথ হয়, যখন VA ইজ গ্রেটার দেন VB, মানে এ পয়েন্টের ভোল্টেজ থেকে বি পয়েন্টের ভোল্টেজ কম, তাহলে স্বাভাবিকভাবে এখান থেকে ওইদিকে চার্জ যাবে। তাহলে কাজ কোনটা? আসলে কাজ হচ্ছে তুমি যে পথেই নাও না কেন সবগুলো সমান কাজ। ডিস্টেন্স যেহেতু একই দুই বিন্দুর, যেটা সমান কাজ। ওকে, 55 নাম্বার কোয়েশ্চেনে একটা ফিগার আছে। ফিগারটা হচ্ছে এই যে এখানে এ পয়েন্টে চার্জ আছে +4.8 কুলম, সি পয়েন্টে হচ্ছে -1.6 কুলম, এবং এটা সমবাহু ত্রিভুজ। বলা হচ্ছে AB AD AD ডি কোনটা ফিগারে? ডি নাই, ডি হচ্ছে এই পয়েন্টে ডি হবে। AD ইকুয়াল BD ইকুয়াল CD। সমবাহু ত্রিভুজ না, বরঞ্চ আর কি এই তিনটা বাহু সমান, এটা বলা হচ্ছে। তো যাই হোক, এখানে ডিটা ওঠে না আর কি, এই পয়েন্টটাতে ডি হবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, প্রশ্ন এই পাশে যে বি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে ডি বিন্দুতে মোট তড়িৎ বিভব 0। বি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে ডি বিন্দুতে মোট তড়িৎ বিভব 0। তো দেখো আমরা প্রশ্নে যাই। এখানে আমাদের বি বিন্দুতে কত চার্জ, মানে এই পয়েন্টটাতে আমরা কত চার্জ স্থাপন করলে এই যে এখানে যে আমাদের বিন্দু ছিল ডি বিন্দু, এখানে মোট তড়িৎ বিভব 0 হবে। আমরা জানি যে সমান, যদি সমান হচ্ছে থাকে, কি বলে, সমান ডিস্টেন্স থাকে, যেমন এই তিনটা ডিস্টেন্স সমান, আমাদের এখানে বলা হচ্ছে তিনটা ডিস্টেন্স কি সমান। যদি সমান ডিস্টেন্স থাকে ওই ক্ষেত্রে চার্জ যোগ করলেই হয়। অর্থাৎ এইখানে চার্জ +4.8, এখানে চার্জ -1.6 প্লাস এই পয়েন্টের চার্জকে যদি আমরা কিউ বিবেচনা করি ইকুয়াল শর্ত মতো 0 ধরবো, তাহলে এখানে 3.2 ইকুয়াল প্লাস কিউ ইকুয়াল 0। তো ফাইনালি কিউ ইকুয়াল থাকে -3.2 কুলম। অর্থাৎ আমাদের অ্যান্সার হবে -3.2 কুলম। খ নাম্বার আমাদের অ্যান্সার হবে খ নাম্বার। ওকে, পরের প্রশ্নে আসো। পরের প্রশ্নে বলা হচ্ছে যে চিত্রে বর্গক্ষেত্রের চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব 0। ওই যে কেন্দ্র থেকে যেহেতু সব বিন্দুর ডিস্টেন্স সমান, তাহলে এখানে একটা চার্জ কনসিডার করব আর সবগুলা যোগ করব। এরকম একটা প্রশ্ন এর আগে আমরা সলভ করছি, এরকম 2-3টা প্রশ্ন সলভ করছি। অর্থাৎ রেজাল্ট হবে 5 + 7 - 15 + কিউ ইকুয়াল 0। যদি কোনো একটা বিন্দু থেকে সবগুলা বিন্দুর ডিস্টেন্স সমান হয়, ওই ক্ষেত্রে শুধু চার্জ যোগ করলেই হয়। তাহলে এখানে 7 + 5 = 12 - 15, অর্থাৎ -3 + কিউ ইকুয়াল হচ্ছে 0, কিউ ইকুয়াল হচ্ছে +3 কুলম। অর্থাৎ রেজাল্ট হচ্ছে খ। 57-এ যাব। 5 নিউটন পার কুলম প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত দুটি বিন্দুর দূরত্ব দেওয়া আছে। প্রাবল্য ই দেওয়া আছে ই, ডিস্টেন্স দেওয়া আছে আর। এদের বিভব পার্থক্য ভি ইকুয়াল হোয়াট?
আমরা তড়িৎ প্রাবল্য এবং বিভবের একটা সম্পর্ক জানি, ইকুয়াল ভি বাই আর। এখানে চাইছে বিভব, তো ভি ইকুয়াল হচ্ছে ই আর। ই এবং আর যদি আমরা গুণ করি, অর্থাৎ 5 এবং আরটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এটা মিটার ইউনিট হবে 0.1 মিটার, তাহলে রেজাল্ট হবে 0.5, অর্থাৎ খ। 57-এর অ্যান্সার হচ্ছে খ। ওকে। 58 বলা হচ্ছে চার্জিত ফাঁপা গোলকের কেন্দ্র হতে দূরত্ব বৃদ্ধির সাথে বিভবের পরিবর্তনের লেখচিত্র কোনটা? খেয়াল করো, আমরা জানি একটা চার্জিত গোলক, এইটার অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব থাকে সমান, এরকম লেখচিত্র এর আগে আমরা সলভ করছি। অভ্যন্তরে কোনো বিন্দুর বিভব সমান থাকে, কোনো অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব থাকে পরিধির বিভবের সমান। তো এখানে আমরা বৃত্তের কেন্দ্রে যদি বিভব এইটুকু থাকে, আরেকটু সামনে গেলেও এইটুকুই, আরেকটু সামনে গেলেও এইটুকুই, কিন্তু যদি ব্যাসার্ধ অর্থাৎ পরিধি পর্যন্ত আমরা চলে যাই তখন বিভব কমতে থাকে, তাহলে লেখচিত্র হবে খ। 59 বলা হচ্ছে চিত্রে কোন দুই বিন্দুর বিভব সমান, কোন দুইটা বিন্দুর বিভব সমান? খেয়াল করো, এটা একটা গোলক, চিত্রের মধ্যে এটা হচ্ছে একটা গোলক, গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব পরিধির সমান। অভ্যন্তরে একটা বিন্দু হচ্ছে ও, পরিধির বিন্দু হচ্ছে এ, এবং ও আর এ এর বিভব কিন্তু সমান হবে। বি বিন্দু এবং সি বিন্দু এরা কিন্তু বাহিরে অবস্থান করতেছে, তাহলে ও আর এর বিভব সমান হবে। ওকে, এখানে গোলকটা যদিও খুব ছোট হয়ে গেছে আর কি, ফিগারের মধ্যে গোলকটা খুব ছোট আসছে। তারপর হচ্ছে 60 নাম্বার, এখানে বলা হচ্ছে যে 8 মিলিকুলম চার্জ এত বিভব পার্থক্য অতিক্রম করে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি রূপান্তরিত করে? বিভবের সংখ্যা থেকে আমরা জানি যে একক ধনাত্মক চার্জকে অসীম দূরত্ব থেকে টেনে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে বলে বিভব। তাহলে ডাব্লিউ ইকুয়াল কী বলো তো? ভি ইন্টু কিউ। ডাব্লিউ ইকুয়াল ভি ইন্টু কিউ। তো এখানে বিভবের মান হচ্ছে 12 এবং চার্জের মান হচ্ছে 8 মিনিকুলম, অর্থাৎ 8 ইন্টু 10⁻³ মিনিকুলম থেকে আমরা কুলম্বে নিয়ে আসলাম -3। এটা গুণ করলে হয় হচ্ছে 8 12 96, 96 ইন্টু 10⁻³ অর্থাৎ গ নাম্বার। তো এখানে আমরা আসলে মূলত বের করছি কাজ, আর কাজ আর শক্তি, এখানে কাজটা আসলে শক্তিতে কনভার্ট হয়েছে আর কি। কাজ আর শক্তি একই জিনিস, কাজের একক জুল, শক্তির একক জুল। তো কাজ বের করলাম মানে আমরা হচ্ছে শক্তি বের করলাম। 61-এ যাও, কোনো গোলকের পৃষ্ঠে এত কুলম মানের 10টি চার্জ সুষমভাবে ছড়িয়ে দেওয়া হলো। উক্ত গোলকের ব্যাসার্ধ এত, কেন্দ্র হতে এত মিটার দূরে বিভব কত? আমরা জানি কেন্দ্রের থেকে এত মিটার দূরে, এবং ব্যাসার্ধ হচ্ছে এটা, ব্যাসার্ধ হচ্ছে 15, আর এর মান হচ্ছে 15 সেন্টিমিটার, আর কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে চাইছি, 5 সেন্টিমিটার দূরে। আমরা জানি অভ্যন্তরে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান, তার মানে আমরা পৃষ্ঠে মানে আর এর মান ধরে অঙ্ক করব। 1/4πε0 Q/r। তাহলে এখানে দেখো এটার মান হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু চার্জের মান 20 কুলম মানের 10টা চার্জ, তাহলে 20 ইন্টু 10 গুণ হবে, তাই না? একটা চার্জ হচ্ছে 20 কুলম, এরকম 10টা চার্জ দেওয়া হয়েছে। আর আমরা ডিস্টেন্স কিন্তু আর নিব, আর এর সমান 5 নিব না, নিব হচ্ছে আর এর সমান 15 সেন্টিমিটার, মানে 0.15 সেন্টিমিটার। এটাকে গুণ করলে রেজাল্ট হচ্ছে ক নাম্বার। তো গুণ করলে রেজাল্ট পাওয়া যাবে ক। ওকে, 62-তে আসো। আধান ও বিভবের গুণফলকে কি বলে? আধান কিউ এবং বিভবের গুণফলকে কি বলে? আমরা জানি ডাব্লিউ ইকুয়াল কিউ বাই, আমরা জানি ভি ইকুয়াল ডাব্লিউ বাই কিউ। অসীম দূর থেকে একক চার্জকে টেনে আনতে যে পরিমাণ কাজ হয়, একক ধনাত্মক চার্জকে টেনে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে বিভব বলে। তাহলে ডাব্লিউ ইকুয়াল কিউ ইন্টু ভি। এখন আধান আর বিভব গুণ করলে আসলে কী পাওয়া যায়? কাজ পাওয়া যায়, কাজ। আর কাজের একক হবে কি বলতো? জুল। কাজের একক হচ্ছে জুল। 63-তে আসা, এখানে বলা হচ্ছে যে একটা গোলক দেওয়া আছে ফিগারে, এখানে ফিগারে একটা গোলক আছে, তারপর গোলকের মধ্যে বলা হচ্ছে যে চিত্রে গোলাকার পরিবাহীর প্লাস কিউ চার্জ দেওয়া হয়েছে। চার্জের মান কত? প্লাস কিউ, চার্জে চার্জিত। আর 1 নম্বর
কোয়েশ্চেনে বলা হচ্ছে 1 নম্বর অপশন হচ্ছে ভিবি ইকুয়াল ভিসি। বি বিন্দুটা হচ্ছে পরিধিতে এবং সি বিন্দুটা কেন্দ্রে, অর্থাৎ গোলকের পরিধির যে কোনো বিন্দুর বিভব অভ্যন্তরীণ বিন্দুর বিভবের সমান। তার মানে 1 নম্বর ঠিক আছে। ভি এ ইকুয়াল ভিবি, এটা হবে না। কেন হবে না? এটা তো বাইরে আছে। বাইরে থাকলে ভি ইকুয়াল 1/4πε0 কিউ বাই আর। আর এর মান এ বিন্দুতে বেশি, যেহেতু এ বিন্দুতে আর এর মান বেশি তাই বিভব এটার কী হবে? কম হবে। আর ভি এ ইজ লেস দেন ভিবি, এইটাও ঠিক আছে। ভি এর মান হচ্ছে কম, অর্থাৎ অ্যান্সার 1 এবং 3। 64 আসো একটি চার্জিত গোলাকার পরিবাহী অভ্যন্তরে প্রাবল্য শূন্য, ঠিক আছে, অভ্যন্তরে বিভব শূন্য না, ঠিক নাই। পৃষ্ঠে সকল বিন্দুর বিভব সমান 1 এবং 3, অ্যান্সার হবে 1 এবং 3। 65 আসো বলা হচ্ছে যে সমব্যাসার্ধের দুইটা গোলক এ ও বি তে যথাক্রমে Q1 হচ্ছে +2 কুলম্ব এবং Q2 হচ্ছে -2 কুলম্ব চার্জ আছে। এ গোলকে কতটি ইলেকট্রন হারিয়েছে? এখানে চার্জ হচ্ছে +2 কুলম্ব, তার মানে নিশ্চয়ই এখান থেকে ইলেকট্রন চলে গেছে, এই জন্যই +2 কুলম্ব চার্জ আছে। তো আমরা জানি যে কোনো চার্জের মান হচ্ছে ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক, অর্থাৎ চার্জের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা জানি যে কোনো চার্জের মান যে কোনো চার্জের মান ইলেকট্রনের পূর্ণ সংখ্যার গুণিতক। তাহলে এখানে ইলেকট্রনের সংখ্যা হবে Q/E, অর্থাৎ ইলেকট্রন মোট চার্জ হচ্ছে 2 কুলম্ব এবং ইলেকট্রনের চার্জ 1.602 × 10⁻19। তাহলে 2/1.602 × 10⁻19 করলে আমরা পাচ্ছি ঘ, এতটি ইলেকট্রন। ওকে। 66 আসো উপরোল্লিখিত উদ্দীপকের এ ও বি গোলকের পৃষ্ঠে তড়িৎ বিভবের মান সমান। উপরে যেহেতু দুইটা গোলক, দুইটাতেই হচ্ছে সমান চার্জ আছে, তার মানে দুইটার মধ্যেই বিভব এর মান সমান, কিন্তু বিভবের প্রকৃতি দুইটা হচ্ছে দুই রকমের, একটা প্লাস চার্জ আর একটা কি মাইনাস চার্জ। তাহলে একটার মধ্যে প্লাস বিভব থাকবে আর একটার মধ্যে থাকবে মাইনাস বিভব, তার মানে এক হচ্ছে না। তারপর দেখো এ ও বি পৃষ্ঠের তড়িৎ প্রাবল্যের মান সমান। প্রাবল্যের মান সমান প্লাস মাইনাস দ্বারা প্রাবল্যের ডিরেকশন বোঝায়, একটা ডিরেকশন ভিতরের দিকে আর একটা বাইরের দিকে। আচ্ছা, তারপর হচ্ছে পৃষ্ঠের আধান ঘনত্ব সমান, এটাও ঠিক আছে, অ্যান্সার হবে 2 এবং 3। ওকে। 67 এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বলা হচ্ছে যে 20 সেন্টিমিটার ব্যাসার্ধে একটা ফাঁপা গোলকে এত চার্জ প্রদান করা হলো। গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য কত? গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য থাকে 0। 67 ম্যাথ করার দরকার নেই, এটার রেজাল্ট হচ্ছে 0। বলা হচ্ছে 68 দেখো চার্জিত গোলকের তড়িৎ বিভব এবং কেন্দ্র থেকে দূরত্ব এর লেখচিত্র কোনটি? দেখো আমরা মূলত বোর্ডের প্রশ্ন সলভ করতেছি এবং এই একই লেখচিত্র অনেকবার আসছে, অলরেডি 4-5 বার আমাদের সলভ করা হয়ে গেছে। এই লেখচিত্রটা হচ্ছে যে এইটা ক নাম্বার। আমরা মূলত একটা নির্দিষ্ট টপিক থেকে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতেছি, মানে বোর্ডে গত 4-5 বছর এই এমসিকিউগুলো আসছে এবং এই টপিকগুলো থেকেই ঘুরে ফিরে আসে। তো ফিজিক্সে এমসিকিউ ভালো করার জন্য আমাদের আসলে শুধু বই রিডিং পড়লেই হবে না, এখানে প্রচুর প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা পারবো না আর কি পরীক্ষার হলে। দেখো 69 এবং 70 জন্য একটা ফিগার আছে। এখানে পি একটি ফাঁপা গোলক যার পৃষ্ঠে এত চার্জ আছে, পি একটা ফাঁপা গোলক, পৃষ্ঠে চার্জ আছে এত। তো পি গোলকটার কেন্দ্র থেকে এ বিন্দুর ডিস্টেন্স হচ্ছে 3 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ দেখো এই যে এখানে ছোটো করে লেখা আছে ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। আচ্ছা, প্রশ্নে বলে দিচ্ছে এ বিন্দুর বিভব কত? আমরা এ বিন্দুর বিভব বের করার সময় আমরা জানি অভ্যন্তরে আছে এ বিন্দু, অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান, অর্থাৎ 1/4πε0 Q/R। এখানে আর এর মান আমরা কত বসাবো? 4। আর এর মান বসাবো 4 এবং চার্জ কত দেওয়া ছিল যে এটা বসাবো। এটা ক্যালকুলেশন করলে রেজাল্ট হচ্ছে খ। পরের প্রশ্নে যাও। এ বিন্দুর তড়িৎ প্রাবল্যের তুলনায় বি বিন্দুর তড়িৎ প্রাবল্য কত? তাহলে দেখো এ বিন্দুর তড়িৎ প্রাবল্য যখন আমরা বের করব, আর এর মান নিব 3 সেন্টিমিটার দেওয়া আছে কিন্তু নিব 4 সেন্টিমিটার, অর্থাৎ পৃষ্ঠের প্রাবল্যের সমান নিব। পৃষ্ঠের এখানে আসলে প্রাবল্য চাইছে, প্রাবল্য
তো প্রাবল্য আমরা জানি অভ্যন্তরের যে কোনো বিন্দুর প্রাবল্য কী থাকে? শূন্য। অভ্যন্তরের প্রাবল্য কী থাকে? শূন্য। তার মানে এ বিন্দুর প্রাবল্য হচ্ছে শূন্য। এটার তুলনায় বি বিন্দুর প্রাবল্য, এখানে কিন্তু প্রাবল্য আছে, তো শূন্যের তুলনায় যে কোনো কিছু আসলে অসীম। ওকে, তারপর আসো সমবিভব তল। এই টপিক সংক্রান্ত আমরা এমসিকিউ সলভ করি। প্রশ্নে বলা হচ্ছে চিত্র অনুযায়ী সমবিভব বিন্দুগুলো কোনটা কোনটা। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এখানে একটা বিন্দু পি বিন্দু, এটা কিউ বিন্দু। এখানে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ বলরেখা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পি থেকে কিউ এর দিকে যাচ্ছে। তার মানে পি আর কিউ এর ডিস্টেন্স নিশ্চয়ই সমান না, কিন্তু আর এবং এস এদের ডিস্টেন্স সমান, এরা একই লাইনে আছে। আর এবং এস খেয়াল করো, এরা একই লাইনে আছে। তাহলে দুইটা সমবিভব বিন্দু হচ্ছে এস এবং আর। পরের প্রশ্নে যাও। বলা হচ্ছে সমবিভব তলের যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য কত। সমবিভব তলের দুই বিন্দুর বিভব যেহেতু শূন্য, তাই বিভব পার্থক্য হবে শূন্য। 73তে আসব। সমবিভব তলের বৈশিষ্ট্য কী কী? সমবিভব তলের বৈশিষ্ট্য হচ্ছে দুইটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না। এটা ঠিক আছে। সমবিভব তলের আধানগুলো গতিশীল না। সমবিভব তলের মধ্যে আধান গতিশীল থাকে না, যেহেতু বিভব সমান তাই আধান কোনো দিকে যায় না, স্টেবল অবস্থায় থাকে, দাঁড়ায় থাকে। তারপর সমবিভব তলের তড়িৎ বলরেখাগুলো সমকোণে ছেদ করে। অ্যান্সার হবে 1 এবং 3। তড়িৎ দ্বিমেরু সম্পর্কে একটু কথা বলে নেই। তড়িৎ দ্বিমেরু হচ্ছে যদি দুইটা সমান চার্জ, ধরো একটা প্লাস চার্জ প্লাস কিউ আর একটা মাইনাস কিউ, এরা যদি খুব কাছাকাছি অবস্থান করে তাহলে এদেরকে বলে তড়িৎ দ্বিমেরু। এবং ধরো এই দুইটা চার্জ, এদের মাঝখানে একটা পয়েন্ট হচ্ছে ও থেকে এক পাশে এল আরেক পাশে এল, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? 12। ও থেকে টোটাল ডিস্টেন্স হচ্ছে 12। তাহলে এই যে কোনো একটা চার্জ এবং মধ্যবর্তী দূরত্ব, এর গুণফলকে বলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এটা একটা ভেক্টর রাশি। তাহলে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা তড়িৎ দ্বিমেরু আর একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তো যাই হোক, আমাদের প্রশ্নে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রা কত। তাহলে মাত্রই আমরা দেখলাম পি ইকুয়াল কিউ ইন্টু 12। তাহলে একটা হচ্ছে চার্জ আর একটা হচ্ছে কি 12 দূরত্ব। আবার আমাদের জানা আছে যে তড়িৎ প্রবাহ আই ইকুয়াল কিউ বাই টি। তাহলে কিউ ইকুয়াল হচ্ছে আইটি। তাহলে কিউ এর মান যদি আমরা আইটি বসায় দেই, তাহলে পি ইকুয়াল কিউ ইন্টু 12, কিউ এর মান হচ্ছে আইটি। তাহলে এখানে আইটি ইন্টু 12। তাহলে মাত্রা বসাই, তড়িৎ প্রবাহের মাত্রা যদি আমরা আই বিবেচনা করি, টি হচ্ছে টাইমের মাত্রা ক্যাপিটাল টি, এই এল হচ্ছে দূরত্ব, এর মাত্রা যদি এল বিবেচনা করি তাহলে রেজাল্ট হচ্ছে এল টি আই, অর্থাৎ খ। অ্যান্সার হবে খ। 75 নম্বরে আসো। একটি তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তড়িৎ বিভবের মান দূরত্বের সাথে কিভাবে পরিবর্তিত হয়। আমরা জানি যে একটা তড়িৎ দ্বিমেরু তল, মনে করো এটা একটা তড়িৎ দ্বিমেরু, এটার আশপাশে তড়িৎ দ্বিমেরু তল, এটার যে কোনো একটা বিন্দু, ধরো এখানে থিটা কোনো একটা বিন্দু আছে, যে কোনো একটা বিন্দু এ, এই বিন্দুতে তড়িৎ বিভবের যে ফর্মুলা, এটা হচ্ছে 1/4πε0 পি কস থিটা বাই আর স্কোয়ার। পি নিশ্চয়ই মনে আছে তোমাদের, পি হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু ভ্রামক, আর এখানে 1/r², তাহলে ভি সমানুপাতিক কি 1/r² না। তাহলে এটার সাথে হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, ভি সমানুপাতিক 1/r²। এটাকে উপরে নিলে হবে r⁻²। ওকে, 76-এ আসো। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক নিচের কোনটি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি কল ছিল কিউ ইন্টু 12। চার্জের একক কী বলো তো? চার্জের একক হচ্ছে কুলম্ব। আর দূরত্বের একক কী? দূরত্বের একক হচ্ছে মিটার। তাহলে এটা হতে হবে কুলম্ব মিটার। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 77। বলা হচ্ছে একটি তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে দূরত্বের সাথে তড়িৎ প্রাবল্যের কিরূপ সম্পর্ক। তো এখানে তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে, মনে করো এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, এখান থেকে যে কোনো বিন্দুতে ধরলাম এ বিন্দুতে, এখানে কোণ আছে থিটা, যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের ফর্মুলা হচ্ছে P/4πε0 r³ √1 + 3 cos² থিটা। তাহলে এখানে ই এর সাথে আমাদের আর এর সম্পর্ক কী বলো তো? কিউবের ব্যস্তানুপাতিক, তাই না? ঘনের ব্যস্তানুপাতিক। তাহলে ই সমানুপাতিক হবে 1/r³। ওকে,
77 এখানে চার্জের কোয়ান্টায়ন ও চার্জের সংরক্ষণশীলতা অনুযায়ী পৃথিবীর মোট চার্জ হচ্ছে সমান কনস্ট্যান্ট, চেঞ্জ হয় না। আর চার্জের কোয়ান্টায়ন অনুযায়ী যে কোনো চার্জের মান ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক, মানে ইলেকট্রনের চার্জের গুণিতক সংখ্যক চার্জ এক্সিস্ট করে। ইলেকট্রনের চার্জের ভগ্নাংশ পরিমাণ চার্জ থাকা সম্ভব নয়। তো এখানে 78-এ বলা হচ্ছে চার্জের কোয়ান্টায়ন অনুসারে একটি চার্জিত বস্তুতে চার্জের পরিমাণ কোনটা হতে পারে না, কোন চার্জটা হতে পারে না। ইলেকট্রন চার্জের ভগ্নাংশ পরিমাণ চার্জ হতে পারে না। তাহলে দেখো ইলেকট্রনের চার্জ 1.602 × 10⁻⁹, মানে এইটা চার্জ থাকতে পারে, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জের ডাবল, এটাও থাকতে পারে, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জের 3 গুণ, এই তিনটাই থাকতে পারে আসলে। তাহলে থাকতে পারে না কোনটা? এইটা। অ্যান্সার হচ্ছে এইটা। 79 আধানের কোয়ান্টাম অনুসারে কোনো বিন্দুতে নিচের কোন চার্জটি থাকা সম্ভব? ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক থাকা সম্ভব। ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক হচ্ছে যে এটা 1.6 এর ডাবল কি বলতো 3.2 × 10⁻⁹, তার মানে এটা থাকা সম্ভব। 80-তে আসো, একটি চার্জিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে চার্জের পরিমাণ কী হয়? একটা চার্জিত বস্তুকে যখন পৃথিবীর সাথে যুক্ত করব তখন ওই বস্তুর চার্জ শূন্য হয়ে যাবে, কারণ পৃথিবী হচ্ছে চার্জের সাগর। পৃথিবীর মধ্যে অসীম সংখ্যক চার্জ আছে। সাগরের মধ্যে যখন 1 ফুট আমরা পানি অ্যাড করি, সাগর পানি বাড়ে না, কিংবা সাগর থেকে কিছু পানি সরাই নিলে পানি কমে না। একইভাবে পৃথিবীর চার্জ কম বা বেশি হয় না, বরঞ্চ ওই বস্তু থেকে চার্জ চলে যায়, তাই মোট চার্জ হবে কি? শূন্য। 81-এ আস। 81 হচ্ছে অপরিবাহী ও ডাইইলেকট্রিক নিয়ে আলোচনা। আমরা জানি অপরিবাহী নিয়ে তো আমাদের আইডিয়া আছে, যে পদার্থ তড়িৎ পরিবহন করে না তাকে অপরিবাহী বলে। আর ডাইইলেকট্রিক এর বাংলা হচ্ছে পরাবৈদ্যুতিক। তো পরাবৈদ্যুতিক ধ্রুবক কী জিনিস আমাদের মনে আছে নিশ্চয়ই? এপসাইলন হচ্ছে মাধ্যমের ভেদনযোগ্যতা, আর এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। এদের অনুপাতকে বলে ডাইইলেকট্রিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটাকে কে দিয়ে প্রকাশ করা হয়? আচ্ছা, আর যে সকল অপরিবাহী এরা তড়িৎ ক্ষেত্রে রাখলে রেসপন্স করে তাদেরকে ডাইইলেকট্রিক পদার্থ বলে, আর যারা রেসপন্স করে না ওদেরকে অপরিবাহী বলে। মানে সব অপরিবাহী ডাইইলেকট্রিক না, কিন্তু সব ডাইইলেকট্রিক অপরিবাহী। আচ্ছা, এবার প্রশ্নে আসো, নিচের কোন পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সর্বোচ্চ? এটা রিডিংয়ে আছে, এটা হচ্ছে পানি। একটা রিডিংয়ে একটা বক্স দেওয়া আছে যে ডাইইলেকট্রিক ধ্রুবক বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশ কয়েকটা পদার্থের দেওয়া আছে, ওইখান থেকে মুখস্থ করে নিতে হবে। 82-তে আসব, তড়িৎ প্রবেশ্যতা মানে হচ্ছে এপসাইলন বা মাধ্যমের ভেদনযোগ্যতা। এর এসআই একক কোনটি? আমাদের নিশ্চয়ই মনে আছে যে কুলম্বের সূত্র থেকে আমরা পড়ছিলাম F = 1/4πε0 Q1 Q2/r²। তো এখানে চাওয়া হচ্ছে এপসাইলন নটের একক, মানে এইটার একক। তাহলে এপসাইলন নট যদি এই পাশে নিয়ে নেই, Q1 Q2/r² 1/4πf, তাহলে দেখো এপসাইলন নটের একক বের করবো আমরা। উপরে আছে Q1 Q2, মানে চার্জ আছে দুইটা, তাহলে ইউনিট কী হবে? কুলম্ব স্কোয়ার। নিচে আছে ফোর্স, এটাকে উপরে তুললে হবে পার নিউটন। নিচে আছে r², মানে মিটার স্কোয়ার, তাহলে পার মিটার স্কোয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এটা মিলে হচ্ছে ঘ নাম্বার সাথে, কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, ঘ নাম্বারের সাথে মিলে। 83-তে আসো, নিচের কোনটি কাচের ডাইইলেকট্রিক ধ্রুবক? এটাও চার্টের মধ্যে দেওয়া আছে। কাচের ডাইইলেকট্রিক ধ্রুবকের মান হচ্ছে 5.10। 84-এ আসো, পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কোনটি? পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক হয় না, কারণ K=ε/ε0 পড়ছি আমরা, তাই না? এই দুইটার একক সেম, এই দুইটার ইউনিট সেম, তাই ইউনিট কাটা যাবে, এটা কোনো একক থাকবে না। 85 মাধ্যমের ভেদনযোগ্যতা ε0 এর একক কোনটি? একটু আগে দেখলাম আমরা কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, অর্থাৎ গ নাম্বার হবে। 85-এর অ্যান্সার হচ্ছে গ। মানে একই প্রশ্ন অনেকবার আসছে, দেখো বোর্ডে অলরেডি এখানে 4টা বোর্ডে আসছে, একটু আগে আমরা দেখলাম আরও একটা বোর্ডে আসছে। তার মানে এই কোয়েশ্চেনগুলো আসলে ইম্পর্টেন্ট, তুমি যদি এগুলো একটু মনোযোগ দিয়ে দেখো এখান থেকে বোর্ডে খুব একটা স্ট্রং প্রিপারেশন হয়ে যাবে আর কি। 86-এ আসো, 86-এ বলা আছে পরাবৈদ্যুতিক ধ্রুবক কোনটা? পরাবৈদ্যুতিক ধ্রুবক পড়ছি আমরা ε/ε0। এখন তুমি যদি এটার সাথে আদার্স আরও বিভিন্ন কিছু অ্যাড করো, যেমন 1/4πε, নিচেটাকে উপরে নিয়ে নিলাম ইন্টু Q1 Q2/r², এবং সেম জিনিসগুলো যদি নিচে অ্যাড করে দেবো 1/4πε Q1 Q2/r², তাহলে হচ্ছে, তাহলে ε/ε0 এই পাশে আসলে কিন্তু রিভার্স হয়ে যায়, এই পাশে আসলে হয় F0/F, তার মানে এইটাও হবে এইটা হবে। অ্যান্সার হচ্ছে 86-এর অ্যান্সার হচ্ছে ক। 87-এ আসো, 87-এ আমরা ধারক নিয়ে কথা বলবো, ধারক ও ধারকত্ব।
তোমাদের নিশ্চয়ই জানা আছে যে ধারক হচ্ছে কোনো একটা পরিবাহীতে চার্জ জমা রাখার যে যান্ত্রিক কৌশল তাকে বলে ধারক। আর ধারকত্ব হচ্ছে একক চার্জ, একক বিভব বৃদ্ধির জন্য যে পরিমাণ চার্জ প্রয়োজন তাকে কী বলে? ধারকত্ব বলে। এখানে বলা হচ্ছে সমান ধারকত্বের তিনটি ধারক প্রথমে শ্রেণীতে পরে সমান্তরালে যুক্ত করলে এদের অনুপাত কত হবে? দেখো সিরিজের বেলায় ধারকত্ব হচ্ছে 1/C1, 1/C2, 1/C3 এরকম ডট 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 ইনভার্স। আর প্যারালালের বেলায় হচ্ছে এই যেরকম সি প্যারালাল C1 প্লাস C2 প্লাস C3 এরকম ডট ডট ডট। তার মানে আমরা রোধের বেলায় যেটা পড়ি, রোধের শ্রেণীর বেলায় এরকম পড়ি, যোগ করি, আর এটা হচ্ছে ধারকের সমান্তরালের বেলায়। আর রোধের সমান্তরালের বেলায় আমরা এরকম ইনভার্স করি, এটা হচ্ছে ধারকের শ্রেণীর বেলায়। এটা মাথায় রাখতে হবে। তো এখানে বলছে সমান ধারক তিনটাই সমান, তিনটা সমান ধারকের তিনটাকে যদি আমরা এক্স ধরি আর কি, তাহলে প্রথমে শ্রেণী, তাহলে শ্রেণীতে করলে প্রথমে হচ্ছে যে এরকম, শ্রেণীতে করলে প্রথমে আমাদের এই যে এরকম হবে C1 1/C1, 1/C2, 1/C3 ইনভার্স, তাই না? ইনভার্স হবে। তো এখানে 1/x আবার 1/x আবার 1/x ইনভার্স করবো আমরা, তিনটাই সমান ধরে নিলাম আর কি। তাহলে রেজাল্ট হবে x/3। আর যদি প্যারালাল করি, এটা ছিল সিরিজ, আর এবার যদি আমরা প্যারালাল করি এখানে লিখতে হবে C1 প্লাস C2 প্লাস C3 অর্থাৎ x প্লাস x প্লাস x অর্থাৎ 3x। তাহলে দেখো তো এখানে x/3 ছিল আর এখানে কি আছে 3x। x/3 আর 3x এর অনুপাত করলে কত হবে? এটা হবে 1:9, তাই না? x/3 আর হচ্ছে 3x এর অনুপাত করলে হচ্ছে 1:9। ওকে, এটি আসো, এখানে একটা ফিগার দেওয়া আছে, বলছে পি বিন্দুতে শূন্য মাধ্যমের তড়িৎ প্রাবল্য কত? এখানে পি বিন্দুতে শূন্য মাধ্যমে তড়িৎ প্রাবল্য কত? তড়িৎ প্রাবল্যের সাথে আমরা চার্জ ঘনত্বের সম্পর্ক জানি, ইকুয়াল সিগমা, চার্জ ঘনত্ব সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। অ্যান্সার হচ্ছে ক। 89-এ দেখো ধারকত্বের একক নিচের কোনটি? ধারকত্ব সি ইকুয়াল Q/V, তাই না? তো চার্জের একক হচ্ছে কুলম্ব, বিভবের একক ভোল্ট, তাহলে ইউনিট হচ্ছে কুলম্ব পার ভোল্ট, এটাকে ফ্যারাড বলে। কি বলে? ফ্যারাড বা ফ্যারাড, এফ দিয়ে প্রকাশ করা হয়। অ্যান্সার হচ্ছে ডি। 90 নম্বর কোশ্চেনে বলছে দুইটি সমান ধারকত্বের ধারকে প্রথমে শ্রেণীতে, যদি প্রথমে শ্রেণীতে যুক্ত করি পরে সমান্তরাল যুক্ত করি, দেখো শ্রেণীতে যুক্ত করলে 1/C1 প্লাস 1/C2 দুইটাই সমান ইনভার্স, তাই না? ইনভার্স, তার মানে 1/x প্লাস 1/x ইনভার্স করা হলে রেজাল্ট হবে x/2। আর যদি শ্রেণীতে নেই, শ্রেণীতে নিলে দুইটা সমান, তখন x প্লাস মানে C1 প্লাস C2 হবে, অর্থাৎ x প্লাস x হবে 2x। তাহলে আগে ছিল x/2 ডিভাইডেড বাই, এবার হচ্ছে 2x, তাহলে রেজাল্ট হবে 1:4। অনুপাত করলে কত হবে? 1:4। 91-এ বলা হচ্ছে উপরের প্রদত্ত বর্তনীর তুল্য ধারকত্ব কত? তাহলে দেখো এখানে দুইটা সমান্তরাল আছে, সমান্তরাল থাকলে যোগ হয়, মানে 1 আর 1 কত হবে? 2 হবে, 2 মাইক্রোফ্যারাড। তারপর দুইটা শ্রেণী আছে, শ্রেণীতে থাকলে কি হয়? ইনভার্স হয়, মানে 1/2 প্লাস 1/2 ইনভার্স, 1/2 এবং 1/2 ইনভার্স করলে হয় 1 মাইক্রোফ্যারাড। অ্যান্সার হচ্ছে ক। 92-তে বলা হচ্ছে একটি সমান্তরাল পাত ধারকের প্রযুক্ত ভোল্টেজ স্থির রেখে পাত দুটির ব্যবধান 25% কমানো হলে ধারকের সঞ্চিত শক্তির শতকরা পরিবর্তন কত? দেখো সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তি W = ½ CV², অথবা W = ½ QV। তো এখানে একটা সমান্তরাল পাত ধারকের প্রযুক্ত ভোল্টেজ স্থির রেখে, আমরা ভোল্টেজ স্থির রাখব, ভোল্টেজ স্থির রেখে পাত দুটির ব্যবধান 25% কমানো হলে সঞ্চিত শক্তির ব্যবধান কত? তাহলে সমান্তরাল পাত ধারকের যে ধারকত্ব, এইটা একটু আগে আমরা বের করি। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব C = ε0A/d, অর্থাৎ এই ডিটা হচ্ছে ধারকের যে দুইটা পাতের ব্যবধান, এইটা যদি 25% কমাই, এইটা 25% যদি আমরা কমাই তাহলে ধারকত্ব বেড়ে যাবে। আর বিভব স্থির রেখে যদি ধারকত্ব বাড়ানো হয় তার মানে
শক্তিও বেড়ে যাবে, তাই না? সঞ্চিত শক্তি বাড়বে। তাহলে C1/C2 ইকুয়াল, এই যে এখান থেকে ইনভার্স প্রপোর্শনাল রিলেশন, সি উপরে আছে ডি নিচে আছে, তাহলে ইনভার্স প্রপোর্শনাল, তাহলে D2 বাই কত হবে? D1 হবে না? এখানে D1কে যদি এক্স ধরি তাহলে D2 হচ্ছে 25% কমন হবে, 25% কমন হলে 0.75 মানে 75% থাকবে এক্স, তাহলে এটা চলে গেলে C1 ইকুয়াল টু থাকতেছে 0.75 C2। অর্থাৎ আমাদের পরবর্তী যে ধারকত্ব হবে C2, এটা হচ্ছে C1/0.75, অর্থাৎ 1/0.75 C1। তাহলে 1/0.75 করলে আসে 1.33, অর্থাৎ বেড়ে যাবে 1.33 মাইনাস 1.33 যদি আসে তাহলে বাড়তেছে কতটুকু? শুধু 0.33 মানে 33.33%। 93 সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধির সাথে কোন লেখচিত্রে? তাহলে দেখো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব C ইকুয়াল এপসাইলন নট A/D, দূরত্ব বৃদ্ধি পেলে ধারকত্ব কী হয়? কমে। কিন্তু তাহলে লেখচিত্র হওয়া উচিত ছিল ব্যস্তানুপাতিক, কিন্তু এখানে দূরত্বের সাথে ধারকত্বের লেখচিত্র নাই, আছে বিভবের লেখচিত্র। তাহলে আমরা জানি C ইকুয়াল টু হাফ Q/V, C ইকুয়াল Q/V, অর্থাৎ বিভব কিন্তু আবার উল্টা বাড়ে, অর্থাৎ ব্যস্তানুপাতিকের পরিবর্তে লেখচিত্র হবে সমানুপাতিক। 94 কোনো গোলাকার পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড হলে এর ব্যাসার্ধ কত হবে? গোলাকার পরিবাহীর ধারকত্ব হচ্ছে 1 ফ্যারাড, তাহলে এর ব্যাসার্ধ কত হবে? দেখো আমরা জানি গোলাকার পরিবাহীর ধারকত্ব C ইকুয়াল টু 4πε0r, তো এখানে ব্যাসার্ধ চাইছি, তাহলে R ইকুয়াল হবে C/4πε0। C এর মান দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড, 4π এপসাইলনের মান জানি আমরা 8.854 10⁻12। ওকে, এটা বসাইলে 94, এটার অ্যান্সার হয় গ। 95 বলা হচ্ছে চিত্রের প্রতিটি ধারকত্ব 3 মাইক্রোফ্যারাড এও বিবিন্দুর মধ্যে কার্যকর ধারকত্ব কত হবে? তাহলে দেখো এখানে প্রত্যেকটা হচ্ছে 3 3 3 3, তাহলে এই 3 আর এই 3 কিসে আসে বলো তো? সমান্তরালে আসে, তাই না? সমান্তরালে থাকলে যোগ হয়, 3 আর 3 মিলে কত হবে? 6, 3 আর 3 মিলে হবে 6, আর 6 আর এই 3, 6 আর এই 3 এই দুইটা আছে আবার শ্রেণীতে থাকলে সমান্তরাল হয়, মানে 1/3 + 1/6 ইনভার্স, রেজাল্ট হবে 2 মাইক্রোফ্যারাড। তার মানে আমাদের এই অংশটুকু সম্পূর্ণটুকু হবে 2, মানে এই অংশ জুড়ে যা যা ছিল সব মিলে হয়ে যাচ্ছে 2 মাইক্রোফ্যারাড। এবার 2 আর 3, এই যে এই 2 মাইক্রোফ্যারাড এবং 3 মাইক্রোফ্যারাড এরা হচ্ছে সমান্তরালে আছে, সমান্তরালে থাকলে কি হয়? যোগ হয়, অর্থাৎ 2 + 3 রেজাল্ট হবে 5 মাইক্রোফ্যারাড। 94 এর রেজাল্ট হচ্ছে 5 মাইক্রোফ্যারাড, অপশন ডি। আচ্ছা, পরের প্রশ্নে আসো। 96 গোলাকার পরিবাহীর ধারকত্ব উহার ব্যাসার্ধের কি হয়? তাহলে গোলাকার পরিবাহীর ধারকত্ব 4πε0r, ব্যাসার্ধের কি বলো তো? সমানুপাতিক, C সমানুপাতিক R, ব্যাসার্ধের সমানুপাতিক। তারপরের প্রশ্নে যাও। 97 এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার পরিবাহীর পৃষ্ঠে এত কুলম্ব চার্জ দেওয়া হয়েছে, ব্যাসার্ধ দেওয়া আছে R, চার্জ দেওয়া আছে Q, গোলাকার কেন্দ্র থেকে এত দূরে বিভব কত? আমরা জানি গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের সমান, পৃষ্ঠটা আছে 100 সেন্টিমিটার দূরে, আর কেন্দ্র থেকে মাত্র 25 সেন্টিমিটার ধরে, টোটালটা যদি 100 ধরি, মাত্র 25 সেন্টিমিটার দূরে এই বিন্দুতে আমাদের বিভব বের করতে বলছে। তাহলে আমরা বিভব বের করার সময় 1/4πε0 Q/R, চার্জের মান দেওয়া আছে, এই যে চার্জ, আর আমরা যখন ডিস্টেন্স নিব R, ডিস্টেন্স কিন্তু আমরা 25 নিব না, নিব হচ্ছে 100 বসাবো। এটা ক্যালকুলেশন করলে 97 এর অ্যান্সার হচ্ছে ডি। 98-এ আসো। 98-এ আসো, দেখো এখানে চিত্রে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব চাইছে, এই যে এ বিন্দু, এই হচ্ছে বি বিন্দু, তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এই দুইটা কিসে আছে? সমান্তরাল থাকলে যোগ হয়, মানে 0.101 এবং 0.02 যোগ হয়ে হবে 0.03।
এবং এই 0.03 এর আবার শ্রেণীতে থাকলে কি হয়, ইনভার্স হয়, অর্থাৎ 1/0.03 প্লাস 1/0.03 ইনভার্স। এটা ক্যালকুলেশন করলে 98, এটার রেজাল্ট হবে ক 0.015। 99-এ আসো। 99-এ বলা হচ্ছে একটি ধারকের দুই পাত্রের মধ্যে বিভব পার্থক্য দেওয়া আছে 150 ভোল্ট, সঞ্চিত শক্তি ডাব্লিউ দেওয়া আছে। তারপর বলছে ধারকের ধারকত্ব কত। আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার, তাহলে 2W ইকুয়াল সি ভি স্কোয়ার, সি ইকুয়াল 2W বাই ভি স্কোয়ার। তো এখানে আমরা 2W ডিভাইডেড বাই ভি স্কোয়ার করলে যে রেজাল্ট পাবো, এটা হচ্ছে আমাদের 99-এর রেজাল্ট। 2 ইন্টু ডাব্লিউ এর মান বসাবো ভি স্কোয়ার, অর্থাৎ 150, এটাকে স্কোয়ার করব, তাহলে 99-এর রেজাল্ট হবে গ। এর পরের প্রশ্নে আসো যে একটি সমান্তরাল পাত ধারক স্থির প্রাবল্য, এর তড়িৎ প্রাবল্য স্থির রাখতে হলে বিভব ভি ও পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি এর মধ্যকার কোন গ্রাফটি নির্দেশ করে। তো খেয়াল করো, আমরা জানি তড়িৎ প্রাবল্য ইকুয়াল ভি বাই ডি, এরকম একটা রিলেশন আমাদের জানা আছে। তড়িৎ প্রাবল্য ইকুয়াল বিভব ডিভাইড বাই ডিস্টেন্স, তাহলে ভি ইকুয়াল ই ইন্টু ডি। এখানে যদি ইকে আমরা কনস্ট্যান্ট রাখতে চাই, অর্থাৎ তড়িৎ প্রাবল্য স্থির রাখতে চাই, তড়িৎ প্রাবল্য স্থির, তাহলে ভি প্রপোর্শনাল হবে ডি, তাহলে ভি আর ডি এর রিলেশন হবে সমানুপাতিক রিলেশন। তারপর 101, 101-এ আসো। বলা হচ্ছে যে নিচের কোন লেখচিত্র দ্বারা সমান্তরাল পাত ধারকের বিভব পরিবর্তনের সাথে সঞ্চিত স্থির বৈদ্যুতিক শক্তির পরিবর্তন সঠিকভাবে উপস্থান করা হয়। তাহলে ডাব্লিউ ইকুয়াল আমরা জানি সঞ্চিত শক্তি ডাব্লিউ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার। এখানে মূলত আমাদের সঞ্চিত শক্তি ডাব্লিউকে ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, অর্থাৎ ই ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার। তাহলে দেখো নিচের কোন চিত্র দ্বারা সমান্তরাল পাত ধারকের, মানে এখানে একটা পাত ধারকই আর কি, তাহলে সিটা নিশ্চয়ই কনস্ট্যান্ট, তাহলে ই প্রপোর্শনাল হবে ভি স্কোয়ার। তাহলে ভি এর সাথে ই এর সমানুপাতিক লেখচিত্র হচ্ছে খ। 102-এ আসো। এখানে অনেকগুলা ধারক দেখতে পাচ্ছি আমরা। এখানে এক্সের পরে একটা ধারক, এটার পরে আরেকটা ধারক শুরু হয়েছে, এটার পরে আরেকটা ধারক পরপর শুরু হয়েছে। পরপর কয়টা ধারক? 1 2 3 4 5টা। আমরা জানি পরপর থাকলে এরা হচ্ছে শ্রেণীতে থাকে, তো 5টা ধারক শ্রেণীতে আছে। এক্স ওয়াই এর তুল্য ধারক হতে চাইছে, তাহলে 1/c প্লাস 1/c প্লাস 1/c প্লাস 1/c প্লাস এরকম 5 বার 1/c ইনভার্স, এরকম করলে রেজাল্ট হবে c/5। c/5 ক নাম্বার হবে অ্যান্সার। 103-এ আসো। ধারকের সঞ্চিত শক্তির ক্ষেত্রে কোনটি সঠিক? ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা জানি ডাব্লিউ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার, এটা একটা ফর্মুলা, অথবা ডাব্লিউ ইকুয়াল হাফ কিউ বাই ভি। তো আমাদের প্রথমটা চলে আসছে আর কি, এই যে গ নাম্বারে আছে, প্রথমটা পাওয়া গেছে। তারপর 104, এখানে বলা হচ্ছে একটি চার্জিত ধারকের শক্তি ঘনত্ব নির্ণয় করা যাবে নিচের কোন সমীকরণের সাহায্যে? চার্জিত ধারকের যে শক্তির ফর্মুলা ই ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার, ই অথবা এটাকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, ডাব্লিউ। তো এখানে শক্তি চাইছে শক্তি ঘনত্ব। আর একক আয়তনে যখন এই যে সঞ্চিত শক্তি এটাকে আয়তন দিয়ে ভাগ করা হবে, তখন এটার জন্য একটা ফর্মুলা আসে, ক্যালকুলেশন করলে পাওয়া যায় হাফ এপসাইলন নট ই স্কোয়ার। হাফ এপসাইলন নট ই স্কোয়ার। এখানে ইটা হচ্ছে কিন্তু তড়িৎ প্রাবল্য, মনে রাখতে হবে, ইটা হচ্ছে তড়িৎ প্রাবল্য, অর্থাৎ অ্যান্সার হচ্ছে খ। পরের প্রশ্নে যাও। গোলাকার পরিবাহী ধারকত্ব বনাম ব্যাসার্ধের লেখচিত্রের নতি হবে কোনটা? গোলাকার পরিবাহী ধারকের ধারকত্ব সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর। আর এটা নতি, এটাকে যখন আমরা ডিডিআর করব, ডিডিআর মানে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু আর, বা আর এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করা হয় এটাকে নতি বলে। তো সিকে যদি আমরা চেঞ্জ করি তখন এই আরটা চলে যাবে, অর্থাৎ 4 পাই এপসাইলন নট আর। এটাকে যদি ডিডিআর করা হয় তাহলে আর চলে যাবে, ফাইনালে থাকে 4 পাই এপসাইলন নট, অর্থাৎ অ্যান্সার হচ্ছে খ। 106-এ আসো। 106-এ এখানে
দুইটা ধারক, একটা C1 আর একটা কি C2। তো এই দুইটা হচ্ছে সমান্তরাল, আবার এখানে C1 আর C2 হচ্ছে শ্রেণী। এখানে এই দুইটা শ্রেণী থাকলে 1/2 প্লাস 1/5 ইনভার্স। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যাবে এত মাইক্রোফ্যারাড। আর এইখানে দুইটা কিসে আছে, সমান্তরাল আছে। সমান্তরাল থাকলে এটা যোগ করতে হয়, অর্থাৎ এখানে 10 মাইক্রোফ্যারাড। তাহলে এদের অনুপাত কত? এদের অনুপাত করলে এই দুটো ক্যালকুলেশনকে অনুপাত করলে রেজাল্ট হচ্ছে খ 7:1। 107-এ আসো। এখানে C1 C2 C3 তিনটাই সমান বলছে। মোট ধারকত্ব কত? তাহলে তিনটারই ধারকত্ব হচ্ছে 2। এই 2 আর 2 সমান্তরাল আছে, সমান্তরাল থাকলে যোগ হয়, অর্থাৎ 2 আর 2 কত হবে 4 আর এখানে একটা 2। এই দুটো আবার শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে 1/2 প্লাস 1/4 ইনভার্স। এটার রেজাল্ট হচ্ছে ঘ 1.33। 108 বিভব পার্থক্য স্থির থাকলে একটি চার্জিত ধারকের শক্তি তার চার্জের কি? দেখো বিভব পার্থক্য স্থির থাকলে তাহলে ই কল আমরা জানি, ই বা ডাব্লিউ ধারকের সঞ্চিত শক্তি হচ্ছে ½ c/v²। তো যদি ধারকের বিভব পার্থক্য স্থির থাকে, ভি যদি স্থির থাকে, তাহলে চার্জিত ধারকের শক্তি তার চার্জের কি? তার মানে এই সম্পর্ক দিয়ে হচ্ছে না। আমরা সি কল আবার জানি ½ c/q/v, এটা জানি তাই না, ইন্টু v², মানে ½ q/v। এই ফর্মুলা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে প্রশ্নে বলা হচ্ছে বিভব পার্থক্য স্থির থাকবে, তার মানে ভিটা স্থির থাকবে। তাহলে ধারকের শক্তি হচ্ছে চার্জের কি? শক্তির সাথে চার্জের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, ডাব্লিউ সমানুপাতিক কিউ, অর্থাৎ আমাদের রেজাল্ট হবে শুধু সমানুপাতিক। 108-এর আনসার হচ্ছে খ। 109-এ যাও। পৃথিবীকে এত ব্যাসার্ধের একটা ধারক মনে করা হলে ধারকত্ব কত হবে? পৃথিবী একটা গোলকের ধারকত্ব পড়ছে আমরা 4πε0 আর এর মান বসাবো, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে যে ডিটেক্ট। এটার অ্যান্সার হচ্ছে 109-এর অ্যান্সার ঘ। 110-এ যাও। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কোন বিষয়ের উপর নির্ভর করে? সমান্তরাল পাত ধারকের ধারকত্ব c/ε0a/d এখানে ক্ষেত্রফলের উপর নির্ভর করে এবং সমান্তরাল যে পাত, দুইটা পাতের দূরত্বের উপর নির্ভর করে এবং মাধ্যমের উপরও নির্ভর করে, অর্থাৎ 1 2 3 তিনটাই হবে। 111 ধারকের প্রতীক কোনটা? দেখো ধারকের প্রতীক আমরা জানি দুইটা সমান দাগ থাকলে, দুইটা সমান দাগ এরকম প্যারালাল দুইটা লাইন থাকলে এটা বোঝায় ধারক, এবং একটা বড় আর একটা ছোটো এরকম থাকলে এগুলো বোঝায় বিদ্যুৎ কোষ বা ব্যাটারি। এবং যদি এরকম হয় পরিবর্তনশীল ধারক বোঝায়, মানে 2 আর 3 হবে, এটা হবে না, এটা হচ্ছে কোষ। অ্যান্সার হচ্ছে গ। 112-তে আস। ধারকের সঞ্চিত শক্তি নির্ভর করে ধারকের কিসের উপর? ধারকের সঞ্চিত শক্তি নির্ভর করে ধারকের সঞ্চিত শক্তি, আমরা সঞ্চিত শক্তির ফর্মুলা জানি ½ cv² অথবা ½ qv, তাই না? তো এখানে ধারকত্বের উপর নির্ভর করে, চার্জের উপর নির্ভর করে, বিভব পার্থক্য তিনটাই হবে। 113-তে আস। এখানে দুইটা ধারক দেওয়া আছে C1 আর C2, দুইটা শ্রেণীতে আছে। আমরা জানি শ্রেণীতে থাকলে ইনভার্স হয়, 1/20 প্লাস 1/60 ইনভার্স। বিভব দেওয়া আছে 100 ভোল্ট। বলছে তুল্য ধারকত্ব কত? তাহলে 1/20 প্লাস 1/60 ইনভার্স করলে 113, এটার রেজাল্ট হবে গ, অর্থাৎ 15 মাইক্রোফ্যারাড। এটা হবে 15 মাইক্রোফ্যারাড। ওকে। 114-তে আসো। ধারকদ্বয়ের বিভব পার্থক্যের অনুপাত কত? এখানে টোটাল বিভব হচ্ছে 100 ভোল্ট। আমরা জানি বিভব ভোল্টেজ ড্রপ হয় সিরিজে, ভোল্টেজ হচ্ছে ড্রপ হয় সিরিজে, তাহলে এখানে অনুপাত হবে 3:1। তারপরে 115 নম্বরে আসো। 115-তে বলা হচ্ছে যে চিত্রে দেওয়া আছে তিনটা ধারক। এই প্রশ্নে 114 নম্বর প্রশ্নে 4টা হচ্ছে ধারক দেওয়া আছে, এই দুইটা শ্রেণী, নিচের দুইটা শ্রেণী। তো বলা হচ্ছে তুল্য ধারকত্ব কত? আমরা জানি এই দুইটা যে শ্রেণী আছে, শ্রেণী দুইটা হচ্ছে ইনভার্স হয়, অর্থাৎ 1/4 প্লাস 1/4 ইনভার্স। তাহলে এই দুইটা মিলে রেজাল্ট হবে 2, অর্থাৎ 2 মাইক্রোফ্যারাড। উপরে হবে 2, আবার নিচেও দেখো 2 মাইক্রোফ্যারাড। তাহলে 2 আর 2 আবার এই 2 এবং এই 2 যেটা আমরা বের করলাম, এই দুইটা আবার সমান্তরালে থাকবে। তো সমান্তরালে থাকলে সমান্তরাল আবার যোগ হয়, 2 আর 2 4 হবে, অর্থাৎ 4 মাইক্রোফ্যারাড। পরের প্রশ্নে যাও। 116 নম্বর। তুল্য ধারকের
সঞ্চিত শক্তি কত? সঞ্চিত শক্তি W ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার। এখানে সি এর মান আমরা পাচ্ছি 4 মাইক্রোফ্যারাড, তাহলে 4 ইন্টু মাইক্রো থেকে ফ্যারাডে নিতে হবে 10⁻⁻⁶ ইন্টু ভি এর মান দেওয়া আছে 100 অর্থাৎ 100 স্কোয়ার 115। এটার রেজাল্ট হবে গ, সরি 116 এটার রেজাল্ট হবে খ। পরের প্রশ্নে যাও, 117 নম্বর প্রশ্ন। এখানে n সংখ্যক সি ধারকত্বের ধারককে ভি ভোল্ট উৎসের সাথে যথাক্রমে শ্রেণী ও সমান্তরালে যুক্ত করা হলো। শ্রেণীতে যুক্ত করলে আমরা জানি ইনভার্স হয়, তখন হবে C/n। শ্রেণীতে যুক্ত করলে, যখন আমরা শ্রেণীতে যুক্ত করবো তখন ইনভার্স হবে, তখন C/n, n সংখ্যক যেহেতু। আর সমান্তরালে যুক্ত করলে হবে NC। তো যাই হোক, বলছে নিচের কোনটা সঠিক? শ্রেণী সমান্তরালে তুল্য ধারকত্ব যথাক্রমে CS ও CP হলে নিচের কোনটা সঠিক? তার মানে শ্রেণীর বেলায় এটা হচ্ছে আমাদের CS, আর CPর বেলায় এটা হচ্ছে CP ইকুয়াল হচ্ছে NC। তো আমরা দেখতে পাচ্ছি ক নম্বর হচ্ছে সঠিক। পরের প্রশ্নে আসো যে এখানে বলা হচ্ছে উদ্দীপকের শ্রেণী ও সমান্তরাল তুল্যধারকত্বের সঞ্চিত শক্তি US এবং UP হলে কোনটা সঠিক? তাহলে সঞ্চিত শক্তি সঞ্চিত শক্তির ফর্মুলা আমরা জানি ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। তো শ্রেণী যখন ছিল তখন হাফ, এখানে C/n ছিল ভি স্কোয়ার, আর সমান্তরালে এটাই আবার কী হবে? হাফ সি ইন্টু n হবে ইন্টু ভি স্কোয়ার। তাহলে একটার তুলনায় আরেকটা কত গুণ দেখো তো? একটার তুলনায় আরেকটা হচ্ছে n স্কোয়ার গুণ। যদি আমরা রেশিও করি, অনুপাত করি, তাহলে একটা দিয়ে আরেকটা ভাগ করলে হবে n স্কোয়ার, অর্থাৎ অ্যান্সার হবে ঘ। তারপর 119-এ যাও। 119-এ বলা হচ্ছে এক খণ্ড মেঘে কী পরিমাণ চার্জ আছে তা মাপা হয় কোন সূত্রের সাহায্যে? আমরা জানি গাউসের সূত্রের সাহায্যে। যে কোনো আকৃতির, অসম আকৃতি অথবা এলোমেলো যে কোনো আকৃতির বস্তুর হচ্ছে চার্জ, তারপর হচ্ছে তড়িৎ ফ্লাক্স, এগুলো বের করা যায়। এটা হচ্ছে গাউসের সূত্র। 1 গাউস সমান কত টেসলা? 1 গাউস সমান হচ্ছে 10⁻⁴ টেসলা। পরের প্রশ্নে 121-এ বলা হচ্ছে এই যে এখানে ক্লোজড ইন্টিগ্রেশন, এরকম বদ্ধ, এরকম একটা ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়ার পর এরকম একটা ক্লোজড সাইন থাকলে এটা ক্লোজড ইন্টিগ্রেশন ইন্টু ডিএস কিউ/ই, এটা হচ্ছে গাউসের সূত্র। একদম থিওরিটিক্যাল কোয়েশ্চেন। 122 বলা হচ্ছে একটি চার্জিত সমতল পরিবাহীর সন্নিকটে তড়িৎ প্রাবল্যের মান কোনটা? তড়িৎ প্রাবল্যের মান ইকুয়াল হচ্ছে σ/2ε0। এটা টোটালি থিওরিটিক্যাল, আর কি একটা প্রমাণ আছে, প্রুফ। তো আমরা এই চ্যাপ্টারের মূলত গত 5 বছরের প্রশ্ন সলভ করলাম সবগুলা টপিক থেকে, এবং তোমরা খেয়াল করে দেখবা যে একই টপিক থেকে ঘুরে ফিরে বিভিন্নভাবে প্রশ্ন আসে। তো আশা করি এই টপিকগুলো থেকে আমরা যদি প্রিপারেশন নেই, আমাদের অ্যাটলিস্ট এইচএসসি এক্সামে ভালো প্রিপারেশন হবে আর কি। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।